ভেনাস থ্রম্বোএমবোলিজমের জন্য মূল ড্রাগ হচ্ছে লো মলিকুলার ওয়েট হেপারিন, বিশেষ করে পোস্ট অপারেটিভ পিরিয়ডে লো মলিকুলার ওয়েট হেপারিন। এবং অন্যান্য ড্রাগ ইউজ করারও কিছু সুযোগ আছে, বিশেষ করে আপনার ওরাল অ্যান্টিকোয়াগুলেন্টস গুলো। তো ওরাল অ্যান্টিকোয়াগুলেন্টস গুলো তো আমরা ইউজ করব, কিন্তু এটা ইনিশিয়ালি ইমিডিয়েট পোস্ট অপারেটিভ পিরিয়ডে ইউজ করা যায় না, কারণ পেশেন্টের অ্যাবজর্পশনের ব্যাপার আছে। তারপর হচ্ছে যে ওরাল ড্রাগ সে কখন থেকে শুরু করবে তার একটা ব্যাপার আছে। যার কারণে এই বোথ আমাদের হেপারিন এবং ওরাল যে সমস্ত ড্রাগস সেগুলো সম্পর্কে কমপ্লিটলি আমাদেরকে জানতে হবে। এই পোস্ট অপারেটিভ পিরিয়ডে কতদিন পর্যন্ত সাধারণত থ্রম্বোপ্রোফাইলিসিসের প্রয়োজন পড়ে? তে অ্যাটলিস্ট সহজ কথা হচ্ছে যে থ্রোম্বোপ্রোফাইলিসিসের প্রয়োজন পড়বে যতক্ষণ না পর্যন্ত একটা পেশেন্টের মোবিলিটি নর্মাল হবে, একটা পেশেন্ট নর্মাল মোবিলিটিতে ফিরে আসবে। কিন্তু যদি হাই রিস্ক সার্জারিতে পড়ে যায় পেশেন্টটা, লাইক হচ্ছে হিপ সার্জারি, নি সার্জারি বা ক্যান্সার সার্জারি, তাহলে সেই সমস্ত ক্ষেত্রে 5 উইক পর্যন্ত আপনার এই থ্রোম্বোপ্রোফাইলিসিসের প্রয়োজন পড়বে। কিন্তু এখানে একটা মজার জিনিস হচ্ছে যে যে সমস্ত পেশেন্টের মনে করেন যে অলরেডি থ্রোম্বোপ্রোফাইলিসিসের ভিতরে আছে, তার মানে যে সমস্ত পেশেন্ট আপনার অলরেডি ওয়ারফেরিনের উপরে আছে, এবং তাদের যদি কনভার্সনের প্রয়োজন না পড়ে, ব্রিজিং থেরাপির প্রয়োজন না পড়ে, যে ওয়ারফেরিন থেকে আমরা হেপারিনে শিফট হচ্ছি, আবার হেপারিন থেকে ওয়ারফেরিনে শিফট হচ্ছি, মানে এক্সটেন্সিভ সার্জারি যদি না হয় যেখানে কন্টিনিউয়েশন অফ দ্য ওয়ারফেরিন চালায় রাখা পসিবল হয়, সেই সমস্ত জায়গাতে আবার এক্সট্রা করে নতুন করে থ্রম্বোপ্রোফাইলিসিসের কোনো প্রয়োজন নেই। এখন আমরা যে সেল বেসড যে কোয়াগুলেশন পাথওয়ে দেখেছিলাম, সেল বেসড কোয়াগুলেশন পাথওয়েতে কিন্তু আমাদের মূল একটা ফ্যাক্টর ছিল হচ্ছে টিস্যু ফ্যাক্টর। এই টিস্যু ফ্যাক্টরটা এসে ফ্যাক্টর 7 এর সাথে লাগছে, ফ্যাক্টর 7 গিয়ে বিভিন্ন ভাবে সে কি অ্যাক্টিভেট করছে, ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেট করছে। ফ্যাক্টর 10 গিয়ে মূল যে জিনিসটাকে অ্যাক্টিভেট করছে সেটা হচ্ছে থ্রোম্বিন, মানে হচ্ছে ফ্যাক্টর 2। তো সমস্ত যে থ্রোম্বোপ্রোফাইলিসিসের জন্য যে অ্যান্টিকোয়াগুলেন্ট গুলো, তাদের মূল জায়গাটা হচ্ছে ফ্যাক্টর 10 এবং হচ্ছে থ্রোম্বিন, মানে হচ্ছে ফ্যাক্টর 2। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোন জায়গাতে ফ্যাক্টর 10 আর কোন জায়গাতে হচ্ছে ফ্যাক্টর 2। এটাই কিন্তু আহ এমসিকিউ এর জন্য আমি যদি বলি যে মোস্ট ইম্পর্টেন্ট কোনটা, এই জিনিসটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যে কোন ড্রাগটা ফ্যাক্টর 10 এর উপর কাজ করছে, কোন জায়গাটা থ্রম্বিনের উপর কাজ করছে, কোন ড্রাগটা দুইটার উপরই কাজ করছে। তো অ্যান্টিকোয়াগুলেন্টস গুলোকে অনেকভাবে ভাগ করা যায়, কিন্তু আমরা যদি জেনারেল ভাবে একটু ভাগ করি তাহলে এই কয়েকটা ভাগ আসে, যে একটা হচ্ছে হেপারিন। হেপারিন বলতেই হচ্ছে আনফ্র্যাকশনেটেড হেপারিন। এরপরে হচ্ছে লো মলিকুলার ওয়েট হেপারিন। লো মলিকুলার ওয়েট হেপারিনের ভিতরে অনেকগুলো এক্সাম্পল আছে। আম, তো এই কয়েকটা ড্রাগের নাম আমাদেরকে একটু আলাদাভাবে দেখতে হবে। সেটা হচ্ছে লো মলিকুলার ওয়েট হেপারিনের এক্সাম্পল, যে ডেল্টাপেরিন, এনক্সাপেরিন আর হচ্ছে টিনজাপেরিন। তো এখানে একটা ড্রাগের নাম লেখা হয়নি, যেটা আমি পরবর্তীতে আলোচনা করব, যেটাকে লো মলিকুলার ওয়েট হেপারিন বলা হয় না, কিন্তু ক্যারেক্টারিস্টিক্সটা অনেকটা লো মলিকুলার ওয়েট হেপারিনের মতো। তো লো মলিকুলার ওয়েট হেপারিনের এক্সাম্পল গুলো এটা আমরা দেখে নিব, যে ডেল্টাপেরিন, এনক্সাপেরিন আর হচ্ছে টিনজাপেরিন। এরপরে একটা হচ্ছে যে হেপারিনয়েড। হেপারিনয়েড মানে হচ্ছে এখানে অনেকগুলো আপনার হেপারিন লাইক সাবস্টেন্স মিলায়ে একটা হেপারিন লাইক একটা ড্রাগ তৈরি করা হয়েছে, যেটাকে বলা হয় হচ্ছে ড্যানাপ্যারয়েড। এটা কোন ক্লাসের ভিতরে পড়ে, সেটা হচ্ছে হেপারিনয়েড। এরপরে হচ্ছে হিরুডিন। হিরুডিন হচ্ছে এক্সাম্পল হচ্ছে বিভালিরুডিন। তো সমস্যা যেটা হয় যে বিভালিরুডিন একটা হেপারিনয়েড, মানে এমসিকিউ, যে বিভালিরুডিন একটা হেপারিনয়েড না, বিভালিরুডিন হচ্ছে হিরুডিন গ্রুপসের ভিতরে। হিরুডিন গ্রুপসের ভিতরে দুইটা, একটা হচ্ছে বিভালিরুডিন আর একটা হচ্ছে লেপিরুডিন। দেখেন এখানেও রুডিন আছে, আর হচ্ছে এই দুটার পিছনেও রুডিন আছে। তো হিরুডিনসের এক্সাম্পল কি? একটা হচ্ছে বিভালিরুডিন আর একটা হচ্ছে লেপিরুডিন। আর হেপারিনয়েডের এক্সাম্পল কি? সেটা হচ্ছে ড্যানাপ্যারয়েড। এটা হচ্ছে হেপারিনয়েডের এক্সাম্পল। আর ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট, ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট বলতে
যে আপনার ওয়ারফেরিন, যেটা অনেক আগে থেকে ইউজ হতো, আর হচ্ছে নিউয়ার ওরাল অ্যান্টিকোয়াগুল্যান্ট, মানে হচ্ছে আপনার লাইক রিভারক্সাবেন, এটা হচ্ছে নিউয়ার ওরাল অ্যান্টিকোয়াগুল্যান্ট। তো আনফ্র্যাকশনেটেড হেপারিন এইটা পৃথিবীতে অনেক বছর থেকে ইউজ হয়ে আসছে, এবং আমাদের বডিতেই কিন্তু হেপারিন আছে, যেটা আমরা লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। আপনার আদার্স যে ম্যামালস যারা আছে তাদেরও বডিতে হেপারিন আছে, এবং হেপারিন কিন্তু এই সমস্ত ম্যামালসের বডি থেকেই বেসিক্যালি নেওয়া হয়, যেগুলো আনফ্র্যাকশনেটেড হেপারিন। বোথ আনফ্র্যাকশনেটেড হেপারিন এবং লোয়ার মলিকুলার ওয়েট হেপারিন, এগুলো কিন্তু ম্যামালস থেকে আসে, এগুলো কিন্তু সিনথেটিক না। আমাদের বডিতে হেপারিন লিভারে তৈরি হয়, লাংসে তৈরি হয়, এবং ইন্টেস্টাইনাল মিউকোসাতে তৈরি হয়। এই ৩টা জায়গা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য এমসিকিউ, যে এটা লিভারে তৈরি হয়, লাংসে তৈরি হয়, এবং ইন্টেস্টাইনাল মিউকাসাতে তৈরি হয়। তৈরি হওয়ার পরে এরা মাস্ট সেলের ভিতরে জমা থাকে, মাস্ট সেলের ভিতরে জমা থাকে। এই যে হেপারিন গুলো, যেটা ন্যাচারাল হেপারিন, বা ন্যাচারাল হেপারিনটাই কিন্তু আনফ্র্যাকশনেটেড হেপারিন। এই ন্যাচারাল হেপারিন গুলো হচ্ছে পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড মানে এটা হচ্ছে গ্লুকোজ টাইপ। স্যাকারাইড, পলিস্যাকারাইড মানে অনেক টাইপস এর স্যাকারাইড হচ্ছে এর ভিতরে আছে, যার মানে হচ্ছে পলিস্যাকারাইড। তো এটা কোন ধরনের পলিস্যাকারাইড? সেটা হচ্ছে গ্লাইকোজ অ্যামাইনো গ্লাইক্যান। এই নামটা একটু আপনাদেরকে পড়তে হবে, যে এইটা একটা পলিস্যাকারাইড, এবং কোন ধরনের পলিস্যাকারাইড? সেটা হচ্ছে গ্লাইকোজ অ্যামাইনো গ্লাইক্যান। আপনাদের এই লাইনটা জানার দরকার নাই যে সিনথেসাইজড অ্যাজ গ্লুকুরোনিক অ্যাসিড, খালি এটা জানেন যে হেপারিন হচ্ছে একটা অ্যাসিডিক সাবস্টেন্স। হেপারিন হচ্ছে একটা অ্যাসিডিক সাবস্টেন্স, এবং এই পলিস্যাকারাইডের ভিতরে অন্যতম ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সালফেট। এই সালফেট, হেপারিনের মূল যে অ্যাকশন, সেটা কিন্তু এই সালফেটের মাধ্যমে হয়। তো আমি এই কিছুক্ষণ যে কথাগুলো বললাম, এই কথাগুলো মানে সবগুলো ড্রাগের স্ট্রাকচার যে আমাদেরকে জানতে হবে ব্যাপারটা তা না, কিন্তু কিছু কিছু ড্রাগের স্ট্রাকচার আমাদেরকে জানতে হবে। লাইক হেপারিন হচ্ছে একটা পলিস্যাকারাইড, এবং এটা কোন ধরনের পলিস্যাকারাইড? সেটা হচ্ছে গ্লাইকোজ অ্যামাইনো গ্লাইক্যান। তো এটা হচ্ছে একটা অ্যাসিডিক ড্রাগ, এবং এইটার ভিতরে যে সালফেট গ্রুপটা যেটা থাকে, এই সালফেট গ্রুপটা তার মূল ফাংশনালিটিটাকে কন্ট্রোল করে। এখন হেপারিনের যে অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্টটা এই পলিস্যাকারাইডের স্ট্রাকচারের উপর নির্ভরশীল। এই ছবিটা একটু খেয়াল করেন, যে এই ব্ল্যাক পুরাটা হচ্ছে হেপারিন। এই ব্ল্যাক পুরাটা হেপারিনের ভিতরে স্পেসিফিক এই ৫টা ডটকে আলাদাভাবে চিহ্নিত করা হয়েছে। তো আপনি এভাবে চিন্তা করেন যে এই ৫টা ডট হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এই ৫টা ডট হচ্ছে পেন্টাস্যাকারাইড, মানে এই পলিস্যাকারাইডের ভিতরে একটা ভাগ হচ্ছে পেন্টাস্যাকারাইড। পেন্টা ৫ স্যাকারাইড মানে ৫টা স্যাকারাইড। এই ৫টা স্যাকারাইড কি করে? যে সে অ্যান্টিথ্রম্বিনের সাথে সে বাইন্ড করে সে অ্যান্টিথ্রম্বিনকে অ্যাক্টিভেট করে। তাহলে অ্যান্টিথ্রম্বিনকে অ্যাক্টিভেট করে হেপারিনের পেন্টাস্যাকারাইড, যে সিকোয়েন্সটা, সেই সিকোয়েন্সটা। আচ্ছা, হেপারিন একটা আপনার অ্যানায়োনিক, মানে এরা হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত একটা ড্রাগ, অ্যানায়োনিক একটা ড্রাগ। তো এখানে আমরা দেখলাম যে এটা হচ্ছে একটা অ্যাসিডিক ড্রাগ, আবার এটা হচ্ছে অ্যানায়োনিক ড্রাগ, কারণ এই যে সালফেট, এই সালফেটটা নেগেটিভ চার্জ অ্যানায়ন, সেই জন্য এটা হচ্ছে একটা অ্যানায়োনিক ড্রাগ। তাহলে হেপারিনের ক্যারেক্টারিস্টিক্স গুলো কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে একটা পলিস্যাকারাইড, গ্লাইকোজ অ্যামাইনো গ্লাইকেন, এটা হচ্ছে একটা অ্যাসিডিক ড্রাগ। এখানে সালফেট যেটা, সেটা খুব ইম্পর্টেন্ট তার কার্যকারিতার জন্য। সালফেটটা যেহেতু নেগেটিভ মানে অ্যানায়ন, সেজন্য হেপারিন হচ্ছে একটা অ্যানায়নিক ড্রাগ। হেপারিনের পলিস্যাকারাইডের ভিতরে পেন্টাস্যাকারাইডই হচ্ছে তার মূল অ্যাক্টিভিটিটাকে কন্ট্রোল করে। এখন যত হেপারিন আছে তার ওয়েট গুলো আমাদের একটু মানে একটু জানা লাগবে আর কি, কারণ হচ্ছে আনফ্র্যাকশনেটেড এবং লো মলিকুলার ওয়েট। দেখেন, লো মলিকুলার ওয়েট হেপারিন তার মানে তার ওয়েট কম, লো মলিকুলার ওয়েট হেপারিন। তো
আনফ্র্যাকশনেটেড যেটা হেপারিন সেটার ওয়েট বেশি, মিন ওয়েট হচ্ছে 15 কিলো ডালটন। 15 কিলো ডালটন মানে হচ্ছে 15,000 ডালটন, 15 কিলো ডালটন। তো এইটা হচ্ছে মিন। আর যদি বলা যায় যে অ্যাভারেজ ওয়েট কত, অ্যাভারেজ ওয়েট মনে করেন যে 4 থেকে 40,000 ডালটন। তো আমাদের ওটা জানার দরকার নাই, আমরা একটা মিনটা খেয়াল করি যে মিন হচ্ছিল যে 15 কিলো ডালটন। আনফ্র্যাকশনেটেড হেপারিন যেহেতু এরা পোলার, যেহেতু এদের নেগেটিভ চার্জ আছে, আবার এরা হচ্ছে একটা লার্জ মলিকিউল, সেই জন্য এরা সাধারণত সেল মেমব্রেন গুলোকে এরা ক্রস করতে পারে না। যদি সেল মেমব্রেনকে ক্রস করতে যেহেতু পারে না, সেজন্য এরা প্লাসেন্টাল বেরিয়ার এবং ব্লাড ব্রেন বেরিয়ার এরা কোনোটাকেই ক্রস করতে পারে না। সেজন্য কিন্তু আপনার প্রেগনেন্সিতে আপনার হেপারিন হচ্ছে সেফ, যেহেতু এরা প্লাসেন্টাল ব্যারিয়ারকে ক্রস করতে পারে না। হেপারিন মানে বিশেষ করে আনফ্র্যাকশনেটেড হেপারিন এরা সাধারণত ওরালি এবং সাবলিঙ্গুয়ালি এরা খুব বেশি ইফেক্টিভ না, এবং এদেরকে কিন্তু সাধারণত সাবকিউটেনিয়াস এবং আইভি ইনফিউশনেই সাধারণত দেওয়া হয়। এদের ডিউরেশন অফ অ্যাকশন সাধারণত 4 ঘন্টার মতো, সাধারণত। কিন্তু ডিউরেশন অফ অ্যাকশন ডিপেন্ড করে হচ্ছে তাদের ডোজের উপরে। যদি লো ডোজ দেওয়া হয় তাহলে জিরো অর্ডার কাইনেটিক্স ফলো করবে, যদি হাই ডোজ দেওয়া হয় তাহলে ফার্স্ট অর্ডার কাইনেটিক্সটা ফলো করবে। জিরো অর্ডার কাইনেটিক্স এবং ফার্স্ট অর্ডার কাইনেটিক্স আপনাদের জেনারেল ফার্মাকোলজির খুব ইম্পর্টেন্ট একটা এরিয়া, জিরো অর্ডার কাইনেটিক্স এবং ফার্স্ট অর্ডার কাইনেটিক্স। তো লো ডোজে যখন দেওয়া হবে তখন এই হেপারিন গুলোকে সাধারণত আপনার মেটাবোলাইজ করে হচ্ছে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। এই রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম হচ্ছে লিভারের ভিতরে থাকে, এবং লিভারের ভিতরে যত ম্যাক্রোফেজ টাইপের যত সেলগুলো আছে সবই হচ্ছে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। তো এই রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম যখন লো ডোজে দেওয়া হয় তখন হেপারিন গুলোকে তারা মানে ইনগালফ করে, সিকুয়েস্ট্রেশন হয়, হেপারিনের সিকুয়েস্ট্রেশন হয়, সিকুয়েস্ট্রেশন করে তাদেরকে ইনঅ্যাক্টিভ করে ফেলে। কিন্তু যখন হাই ডোজে যখন দেওয়া হয় তখন এরা স্যাচুরেটেড হয়ে যায়। এই স্যাচুরেটেড হয়ে যাওয়ার কারণে আপনার তখন এরা ফার্স্ট অর্ডার কাইনেটিক্সটা ফলো করে। হেপারিন মেটাবলিজম হয় হচ্ছে লিভারে, এবং এটার এনজাইমের নাম হচ্ছে হেপারিনেজ। এই জায়গাটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট যে হেপারিন কোথায় মেটাবলিজম হয়। হেপারিন মেটাবলিজম হয় হচ্ছে লিভারে, এবং তার এনজাইমের নাম হচ্ছে হেপারিনেজ, এবং কিছুটা আনচেঞ্জড কন্ডিশনে ইউরিন দিয়ে বের হয়ে আসে, কিছুটা আনফ্র্যাকশনেটেড হেপারিনের কিছুটা। আর লো মলিকুলার ওয়েট হেপারিনের পুরোটাই আনচেঞ্জড কন্ডিশনে ইউরিন দিয়ে বের হয়ে আসে। যার কারণে কিন্তু কোন একটা পেশেন্টের রেনাল ফেলর এবং লিভার সিরোসিস থাকলে সাধারণত আমরা লো মলিকুলার ওয়েট হেপারিন অ্যাভয়েড করি এবং আনফ্র্যাকশনেটেড হেপারিন এই ক্ষেত্রে দেই, কারণ আনফ্র্যাকশনেটেড হেপারিনের মেটাবলিজম হয় হচ্ছে লিভারে, এবং কিছুটা ড্রাগ আনচেঞ্জড কন্ডিশনে ইউরিন দিয়ে বেরোয় আসে। আর লো মলিকুলার ওয়েট হেপারিনের কোনো লিভারে মেটাবলিজম হয় না, পুরোটাই আনচেঞ্জড কন্ডিশনে ইউরিন দিয়ে বের হয়ে আসে। তো হেপারিনের এই অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্ট বাদ দিয়ে আর কি কি ইফেক্ট আছে? তো এখানে অনেকগুলো ইফেক্ট আছে, কিন্তু ইনফ্লামেশন এবং অ্যানাফাইলেকটিক কিছু ব্যাপার-স্যাপার এখানে আছে। সেটা কি? যে হেপারিন থাকে হচ্ছে মাস্ট সেলের ভিতরে। কিন্তু যখন অ্যানাফাইলেকটিক যখন শক হয়, মানে যেকোনো মনে করেন একটা ড্রাগের কারণে অ্যানাফাইলেকটিক শক হলো। তো সেই সময় এই মাস্ট সেল থেকে হেপারিনটা বের হয়ে আসে, এবং হিস্টামিনও কিন্তু ওই সময় বের হয়। তো হেপারিন এই যে বের হয়ে এসে তার কাজ কি? যে তার নরমাল কাজ যে সে কোয়াগুলেশনটাকে সে প্রিভেন্ট করবে। তার মানে ব্লাডটা তখন লেস কোয়াগুলেবল হবে। এই অ্যানাফাইলেকটিক শকের সময় হেপারিনের এই ধরনের একটা কাহিনী হয়। আবার কি ইনফ্লামেশনের সময়, অথবা মনে করেন যে মেটাস্ট্যাটিক কার্সিনোমা এবং ইনফ্ল্যামেটরি ডিজিজ, এই ২ টা কন্ডিশনে যেখানে প্রচুর পরিমাণে ইমিউন সেল আছে, হেপারিন সেই ইমিউন সেল মাইগ্রেশনে তার একটা ইফেক্ট আছে। যে ইনফ্ল্যামেটরি ডিসঅর্ডার এবং মেটাস্ট্যাটিক কার্সিনোমাতে হেপারিনের ইমিউন সেল যে মাইগ্রেট করে, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এক্সট্রাসেলুলার স্পেস থেকে ইন্ট্রাসেলুলার স্পেসে যে মাইগ্রেট করে, সেই জায়গাতে হেপারিনের একটা পজিটিভ ইফেক্ট আছে, পজিটিভ রোল আছে।
আবার অ্যাথেরোস্ক্লেরোসিস এবং ব্রঙ্কিয়াল অ্যাজমা, যেটা হচ্ছে আপনার এটাও একটা ইমিউন রিলেটেড ডিজিজ। যে সমস্ত জায়গাতে মানে এই ইমিউন রিলেটেড ডিজিজ গুলোতে হেপারিনের একটা অ্যান্টি প্রলিফারেটিভ রোল আছে, যে স্মুথ মাসলের। আপনার অ্যাথেরোস্ক্লেরোসিসে কি হয়? অ্যাথেরোস্ক্লেরোসিসে ব্লাড ভেসেলের ভিতরে মনে করেন যে এখানে একটা চর্বির লেয়ার পড়লো। তো এখানে হেপারিনের রোলটা কি? যে এখানে অ্যান্টি প্রলিফারেটিভ ইফেক্ট, মানে সে এটাকে বন্ধ করে দিবে। এখানে যে প্রলিফারেশন হচ্ছে, এখানে তার একটা অ্যান্টি প্রলিফারেটিভ ইফেক্ট আছে। তার মানে কিন্তু এখানে একটু নোট ডাউন করেন যে হেপারিনের এখানে অ্যান্টি প্রলিফারেটিভ ইফেক্ট অন দ্য স্মুথ মাসল সেল অ্যান্ড ফাইব্রোব্লাস্ট, কিন্তু মাইগ্রেটরি ইফেক্ট অফ দ্য ইমিউন সেল। মানে এখানে হচ্ছে একটা নেগেটিভ ইফেক্ট আর এখানে হচ্ছে একটা পজিটিভ ইফেক্ট। যে মাইগ্রেটরি ইমিউন সেলের মাইগ্রেশনের ক্ষেত্রে তাদের একটা পজিটিভ ইফেক্ট, আর হচ্ছে হলো যে অ্যাথেরোস্ক্লেরোসিস এবং ব্রঙ্কিয়াল অ্যাজমাতে হচ্ছে আপনার স্মুথ মাসলের যে প্রলিফারেশন হয়, সেখানে তাদের একটা অ্যান্টি প্রলিফারেটিভ ইফেক্ট আছে। এরপরেরটা হচ্ছে প্রচন্ড ইম্পর্টেন্ট, যে হেপারিনের প্লেটলেটের উপরই ইফেক্ট আছে। সে প্লেটলেটের অ্যাগ্রিগেশনকে কমায়। কারণ কি? হেপারিন কিন্তু আনফ্র্যাকশনেটেড হেপারিন বোথ হচ্ছে আপনার ফ্যাক্টর 10 এর উপর কাজ করে এবং থ্রম্বিনের উপর কাজ করে, মানে ফ্যাক্টর 2 এর উপর কাজ করে। তো থ্রম্বিনটা কিন্তু প্লেটলেট অ্যাগ্রিগেশনে সাহায্য করে। যেহেতু সে থ্রম্বিনের উপর তার মানে নেগেটিভ ইফেক্ট, সেই জন্য প্লেটলেট সরি, যেহেতু থ্রম্বিনের উপর যেহেতু সে কাজ করে, সেজন্য হেপারিন প্লেটলেট অ্যাগ্রিগেশনকেও কিন্তু সে কমিয়ে দেয়। প্লেটলেট অ্যাগ্রিগেশন কম হলে ব্লিডিং টাইমটা বাড়বে। কিন্তু আনফ্র্যাকশনেটেড হেপারিনের কোনো প্লেটলেটের উপর কোনো ইফেক্ট নাই। এটা আনফ্র্যাকশনেটেড হেপারিনের হচ্ছে একটা পজিটিভ দিক, যে আনফ্র্যাকশনেটেড হেপারিনের প্লেটলেটের উপর কোনো ইফেক্ট নাই। সরি, লো মলিকুলার ওয়েট হেপারিনের প্লেটলেটের উপরে কোনো ইফেক্ট নাই, কিন্তু আনফ্র্যাকশনেটেড হেপারিন প্লেটলেট অ্যাগ্রিগেশনকে সে ইনহিবিট করে। আরেকটা ইফেক্ট কি? সেটা হচ্ছে হলো যে থ্রোম্বোসাইটোপেনিয়া। মানে হেপারিন সে নিজেই থ্রোম্বোসাইটোপেনিয়া করে। যদিও এই থ্রোম্বোসাইটোপেনিয়াটা হচ্ছে হেপারিনের একটা সাইড ইফেক্ট, মানে হেপারিন ইনডিউসড থ্রোম্বোসাইটোপেনিয়া, এটা হেপারিনের একটা সাইড ইফেক্ট। কিন্তু তবু এটা হচ্ছে হলো যে তার একটা ক্লিনিক্যাল ইফেক্টের ভিতরে করতে হবে, যে সে থ্রোম্বোসাইটোপেনিয়া করে। এবং এই থ্রোম্বোসাইটোপেনিয়াটা আমরা সামনে পড়বো, যে সে বিভিন্ন মেকানিজমের মাধ্যমে সে এই থ্রোম্বোসাইটোপেনিয়াটা করে। হেপারিন ভাস্কুলার পারমিয়াবিলিটি বাড়ায়। এর আগে আমরা দেখলাম যে হেপারিন সে হচ্ছে হলো যে এই ইমিউন সেলগুলোকে সে মাইগ্রেট করে। এখানে কিন্তু দেখলাম যে সে ইমিউন সেলগুলোকে মাইগ্রেট করে। আবার সে কিন্তু ভাস্কুলার পারমিয়াবিলিটিটাও সে বাড়ায়। প্লাজমা যে লাইপেজ থাকে, সে লাইপেজ অ্যাক্টিভিটিটাকে সে বাড়িয়ে দেয়। লাইপেজ অ্যাক্টিভিটি বাড়িয়ে দিলে যে ট্রাইগ্লিসারাইড, এই ট্রাইগ্লিসারাইডকে সে ভেঙে দিচ্ছে এবং ফ্রি ফ্যাটি অ্যাসিড সে বের করে আনছে, মানে ফ্রি ফ্যাটি অ্যাসিড রিলিজ করছে। তো ট্রাইগ্লিসারাইড কমে যাওয়ার কারণে প্লাজমার টার্বিডিটি কমে যায়। প্লাজমার টার্বিডিটি কমে যায়। আবার এই ফ্রি ফ্যাটি অ্যাসিড যেগুলো বের হলো, সেই ফ্রি ফ্যাটি অ্যাসিড প্লাজমা প্রোটিন বাইন্ডিং, অন্যান্য ড্রাগের প্লাজমা প্রোটিন বাইন্ডিং এ বাধা দেয়, বিশেষ করে হচ্ছে ফেনিটয়েন। তার মানে হেপারিনের সাথে ফেনিটয়েনের একটা ইন্টারাকশন। সেটা কি? যে ফ্রি ফ্যাটি অ্যাসিড গুলো যেগুলো বেরোচ্ছে, সেগুলো ফেনিটয়েনের প্লাজমা প্রোটিন বাইন্ডিং কে বাধা দিচ্ছে। তার মানে ফেনিটয়েনের অ্যাক্টিভিটি তখন প্রলং হবে। হেপারিন যেহেতু লিভারে মেটাবলিজম হচ্ছে, সেজন্য সে লিভারের উপরও তার একটা ইফেক্ট আছে, সেটা হচ্ছে ট্রান্স অ্যামাইনেজ লেভেলটা বেড়ে যায়। যদি লার্জ ডোজ র্যাপিডলি দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে হাইপোটেনশন হইতে পারে। হেপারিন আবার কি করে, যে সে পটাশিয়ামকে বাড়িয়ে দেয়, তার হাইপার ক্যালেমিক একটা ইফেক্ট আছে। অ্যালডোস্টেরনকে ইনহিবিট করে তার হাইপার ক্যালেমিক একটা ইফেক্ট আছে, এবং এটা মেইনলি ডায়াবেটিক পেশেন্ট, সিকেডি পেশেন্ট এবং লং টার্ম যদি ইউজ করা হয়, সেই লং টার্ম ইউজের ক্ষেত্রে এই হাইপার ক্যালেমিয়া হতে পারে। যদি লং টার্ম ইউজ করা হয়, তাহলে অস্টিওপোরোসিস হতে পারে, তার মানে ফ্র্যাকচার করতে পারে। আর হেপারিনের কোনো টেরাটোজেনিক ইফেক্ট নেই, কারণ সে প্লাসেন্টা সে ক্রস করতে পারে না। কাজে হেপারিনের এই ইফেক্ট গুলো আমি বলবো যে আপনাদেরকে বেশ ভালোভাবে
এই জিনিসগুলো আপনাকে পড়তে হবে হেপারিনের যে ক্লিনিক্যাল ইফেক্ট গুলো। এখন আসেন যে আমরা যে পড়েছিলাম যে পেন্টাস্যাকারাইড। পেন্টাস্যাকারাইড সে অ্যান্টিথ্রম্বিনের সাথে যখন লাগে, তখন অ্যান্টিথ্রম্বিনের যে অ্যাক্টিভ সাইট, সেই অ্যাক্টিভ সাইটের একটা কনফরমেশনাল চেঞ্জ হয়। এই মানে অ্যান্টিথ্রম্বিন 3, অ্যান্টিথ্রম্বিন 3 এর একটা কনফরমেশনাল চেঞ্জ হয়। তার মূল কাজ কিন্তু এটাই। হেপারিনের যে অ্যাকশন, সেটা কিন্তু একটা ইনডিরেক্ট অ্যাকশন। দিস ইজ ভেরি ইম্পোর্টেন্ট ফর এমসিকিউ, যে হেপারিনের কিন্তু কোনো ডিরেক্ট অ্যাক্টিভিটি না। সে কোনো কিছু করছে না। তার অ্যাকশনটা হচ্ছে ইনডিরেক্ট অ্যাকশন, এবং ইনডিরেক্ট অ্যাকশন সে অ্যান্টিথ্রম্বিন 3 কে অ্যাক্টিভেট করে সেই কাজটা করছে। কিভাবে অ্যাক্টিভেট করছে? পেন্টাস্যাকারাইডের, মানে এই পেন্টাস্যাকারাইডের এই জায়গাটা অ্যান্টিথ্রম্বিনের সাথে লেগে অ্যান্টিথ্রম্বিনের যে ফাংশনাল সাইট, সেই ফাংশনাল সাইটের অ্যাক্টিভিটিটাকে বাড়িয়ে দিচ্ছে, এবং সেখানে তখন এসে ফ্যাক্টর 10 লাগছে। তো অ্যান্টিথ্রম্বিনের অ্যাক্টিভিটিটাকে হেপারিন ইনহেন্স করে। কতটুকু ইনহেন্স করে? বাই এ ফ্যাক্টর অফ 1000। দিস ইজ ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। বাই এ ফ্যাক্টর অফ 1000 সে অ্যান্টিথ্রম্বিনের অ্যাক্টিভিটিটাকে ইনহেন্স করে। সাধারণত আমরা যে হেপারিন, আনফ্র্যাকশনেটেড হেপারিন ইউজ করি, সেটা একটা 18 স্যাকারাইড ইউনিট। তার ভিতরে 5 স্যাকারাইড কাজ করে, বাকিটুকু কিন্তু কাজ করে না। এই পিকচারটা যদি দেখেন, বাকিটুকু কি করছে? বাকিটুকু হচ্ছে জরায় ধরে রাখছে। এইটা হচ্ছে অ্যাক্টিভিটিটাকে বাড়াচ্ছে অ্যান্টিথ্রম্বিনের। বাকি যে মানে 18 টার ভিতরে 5 টা হচ্ছে অ্যান্টিথ্রম্বিনের অ্যাক্টিভিটি, বাকি 13 টা হচ্ছে সে জরায় ধরে রাখছে। এখন এই আনফ্র্যাকশনেটেড হেপারিনের এই বাকি 13 টা আছে বলে থ্রম্বিনের উপরে তার একটা ইফেক্ট আছে। আনফ্র্যাকশনেটেড হেপারিনের ক্ষেত্রে। আনফ্র্যাকশনেটেড হেপারিন বোথ ফ্যাক্টর 10 এবং থ্রম্বিনকে সে ইনহিবিট করে। কারণ কি? বিকজ অফ দিস লং আনফ্র্যাকশনেটেড চেইন। যে আনফ্র্যাকশনেটেড চেইনের মাধ্যমে সে থ্রম্বিনকে সে আটকে ফেলে। মানে হচ্ছে হলো যে এই 5 এর মাধ্যমে তো সে অ্যান্টিথ্রম্বিনকে অ্যাক্টিভ করলো। ঠিক আছে? কিন্তু বাকি যে চেইন গুলো, বাকি যে 13 টা আছে, বাকি 13 টার মাধ্যমে সে থ্রম্বিন নরমালি অ্যান্টিথ্রম্বিনের সাথে লাগছে, ফাইন। কিন্তু সে থ্রম্বিনকেও জড়ায় রাখছে। এভাবে সে থ্রম্বিনের অ্যাক্টিভিটিটাকে কমিয়ে দেয়। তো আমরা যদি এই ডান সাইডের পিকচারটাকে যদি খেয়াল করি, যে আনফ্র্যাকশনেটেড হেপারিন, আনফ্র্যাকশনেটেড মানে এই 18 স্যাকারাইড ইউনিট যেখানে, এই সেজন্য বলছে আনফ্র্যাকশনেটেড হেপারিন। আনফ্র্যাকশনেটেড হেপারিন এইটা যদি হয় আপনার অ্যান্টিথ্রম্বিন আর হচ্ছে থ্রম্বিন, সে পুরা অ্যান্টিথ্রম্বিন এবং থ্রম্বিনকে সে জড়ায় রাখছে। দেখেন হেপারিন হচ্ছে নেগেটিভ আর বাকিগুলো হচ্ছে পজিটিভ। এর আগে আমরা পড়েছিলাম না যে সালফেটটা নেগেটিভ থাকার কারণে হেপারিনটা নেগেটিভ, যার কারণে সে বোথ ফ্যাক্টর 10, যখন থ্রম্বিনটা যখন ফ্যাক্টর 10 এর সাথে লাগে, ফ্যাক্টর 10 এর সাথে থ্রম্বিনটা এমনি এমনি লাগে। তো ফ্যাক্টর 10 এর সাথে যখন লাগে তখন কিন্তু হেপারিনের তেমন কোনো ফাংশন নাই। এই বাকিটুকুর তেমন কোনো ফাংশন নাই যখন অ্যান্টিথ্রম্বিনের সাথে ফ্যাক্টর 10 লাগছে। কিন্তু অ্যান্টিথ্রম্বিনের সাথে যখন থ্রম্বিন লাগছে, তখন হেপারিন বাকিটুকু দিয়ে সে থ্রম্বিনকে আটকায় ফেলাইছে। কিন্তু লো মলিকুলার ওয়েট কেন? কারণ এখানে হেপারিনের বাকি 18 টাকে কেটে ফেলা হয়েছে। কেটে ফেলে তার মলিকুলার ওয়েটটাকে কমিয়ে দেওয়া হয়েছে। যার কারণে এটাকে বলা হচ্ছে লো মলিকুলার ওয়েট হেপারিন। দেখেন লো মলিকুলার ওয়েট হেপারিনটা কিন্তু ছোট। যেহেতু ছোট, সেজন্য সে থ্রম্বিনকে আটকাতে পারে না। সেজন্য সে থ্রম্বিনকে আটকাতে পারছে না। যার কারণে এখানে কিন্তু থ্রম্বিনের ইনহিবিশন হচ্ছে না। কিন্তু লো মলিকুলার ওয়েট হেপারিন সে অ্যান্টিথ্রম্বিনকে অ্যাক্টিভেট করে ঠিকই। কারণ অ্যাক্টিভেট করতে এখানে ৫ টা স্যাকারাইড লাগে, পেন্টাস্যাকারাইড লাগে। অ্যাক্টিভেট করে ঠিকই, সেই অ্যাক্টিভেশনের মাধ্যমে সে ফ্যাক্টর 10 কে ইনহিবিট করছে। আবার ফন্ডাপ্যারিনেক্স, ফন্ডাপ্যারিনেক্স ভেরি ইম্পোর্টেন্ট। এটা আমরা সামনে আসছি। ফন্ডাপ্যারিনেক্স এটাও লো মলিকুলার ওয়েট হেপারিনের মতো, কিন্তু এটা লো মলিকুলার ওয়েট হেপারিনের চাইতেও ছোট। মানে এটা হচ্ছে সবচেয়ে ছোট। লো মলিকুলার ওয়েট হেপারিন, তার যে ওয়েট এইটার চাইতে ফন্ডাপ্যারিনিক্স এর
ওয়েটটা হচ্ছে ছোট। দেখেন ছোট এটার চাইতে। তো এ কি করে? জাস্ট সে ৫ টা স্যাকারাইড দিয়ে অ্যান্টিথ্রম্বিনকে অ্যাক্টিভেট করে সে শুধুমাত্র ফ্যাক্টর 10 কে ইনহিবিট করে। লো মলিকুলার ওয়েট হেপারিন যদি একটু হাই ডোজ দেওয়া হয়, তাহলে সে কিন্তু মানে ফ্যাক্টর 10 কে ইনহিবিট করার সাথে, সাথে থ্রম্বিনকেও ইনহিবিট করে। মানে এটা হচ্ছে হাই ডোজে করে। নরমাল ডোজে সে থ্রম্বিনকে ইনহিবিট করতে পারে না। কারণ তার ইনহিবিট করার মতো তার ক্যাপাসিটি নাই। কিন্তু ফন্ডাপ্যারিনেক্স সে সেটাও করে না। পার্থক্য হচ্ছে এইটাই। আনফ্র্যাকশনেটেড হেপারিন আমরা যেটা আগে বললাম যে অ্যান্টিথ্রম্বিনের যে অ্যাক্টিভিটি সেটা কিন্তু পেন্টাস্যাকারাইড। আমি এক কথা কিন্তু বারবার বলছি যাতে মাথার ভিতরে ঢুকে যায়। পেন্টাস্যাকারাইড পুরাটার ভিতরে খালি পেন্টাস্যাকারাইড। সে অ্যান্টিথ্রম্বিনের সাথে লেগে সে হচ্ছে থ্রম্বিনকে সে হলো যে ফ্যাক্টর 10 কে সে ইনহিবিট করে। কিন্তু বাকিগুলো দিয়ে সে থ্রম্বিনকে ইনহিবিট করে এবং এই থ্রম্বিন হেপারিন অ্যান্টিথ্রম্বিন থ্রম্বিন কমপ্লেক্স তৈরি করতে এই পুরা 18 স্যাকারাইড ইউনিটটা প্রয়োজন পড়ে। এখন আনফ্র্যাকশনেটেড হেপারিন যেখানে সে বোথ হচ্ছে ফ্যাক্টর 10 এবং থ্রম্বিন ফ্যাক্টর 2 এই দুটাকে সে ইনঅ্যাক্টিভ করলো। এছাড়াও সে ফ্যাক্টর 9 কে সে ইনহিবিট করে আনফ্র্যাকশনেটেড হেপারিন। তো ফ্যাক্টর 9 যেটা এইটা কিন্তু আপনার ইন্ট্রিনসিক পাথওয়ের একটা কম্পোনেন্ট। তার মানে আনফ্র্যাকশনেটেড হেপারিন সে বোথ কমন পাথওয়ে এবং ইন্ট্রিনসিক পাথওয়েকে সে ইনহিবিট করছে। সেই জন্য আমরা আনফ্র্যাকশনেটেড হেপারিনের অ্যাক্টিভিটি এপিটিটি দিয়ে আমরা দেখতে পারি। কিন্তু সে কিন্তু ফ্যাক্টর 7 এর উপরে তার কোনো কাজ নাই। সেজন্য প্রথ্রম্বিন টাইম দিয়ে আমরা আনফ্র্যাকশনেটেড হেপারিনের কোনো অ্যাক্টিভিটি কিন্তু আমরা দেখতে পারি না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আনফ্র্যাকশনেটেড হেপারিনের অ্যাক্টিভিটি আমরা দেখি এপিটিটি দিয়ে, কারণ সে কমন পাথওয়ে এবং ইন্ট্রিনসিক পাথওয়েকে সে ইনহিবিট করে। তাহলে সে কোন, কোন ফ্যাক্টরকে ইনহিবিট করলো? ফ্যাক্টর 10, ফ্যাক্টর 2 আরেকটা হচ্ছে ফ্যাক্টর 9। কিন্তু লো মলিকুলার ওয়েট হেপারিন সে কমন পাথওয়েতে শুধুমাত্র ফ্যাক্টর 10 সে কিন্তু বাকি ফ্যাক্টরগুলোকে ইনহিবিট করছে না। তার মানে বোথ প্রথ্রম্বিন টাইম এবং এপিটিটি দিয়ে লো মলিকুলার ওয়েট হেপারিনের অ্যাক্টিভিটি দেখা যাবে না। লো মলিকুলার ওয়েট হেপারিনের অ্যাক্টিভিটি দেখতে গেলে শুধুমাত্র ফ্যাক্টর 10 এর অ্যাক্টিভিটিকে দেখতে হবে। তাহলে আনফ্র্যাকশনেটেড হেপারিনের মিন ওয়েট হচ্ছে 15 কিলো ডাল্টন। আর লো মলিকুলার ওয়েট হেপারিন যাকে কেটে ছোট করা হয়েছে তার ওয়েট হচ্ছে 4.5 কিলো ডাল্টন। আনফ্র্যাকশনেটেড হেপারিন সে বোথ থ্রম্বিন এবং অ্যান্টিথ্রম্বিনের উপর কাজ করে। লো মলিকুলার ওয়েট হেপারিন শুধু অ্যান্টিথ্রম্বিনের উপর কাজ করে। এবং আনফ্র্যাকশনেটেড হেপারিন যেটা সেটার ফ্যাক্টর 10 এবং ফ্যাক্টর 2 অ্যাক্টিভিটি যদি কোশ্চেন খুব কঠিন হয় তাহলে সেটার জন্য এটা। যদি ফ্যাক্টর 10 এবং ফ্যাক্টর 2 অ্যাক্টিভিটি আনফ্র্যাকশনেটেড হেপারিনের ক্ষেত্রে 1:1 মানে সে ২ টার ক্ষেত্রেই সমানভাবে কাজ করছে। আর লো মলিকুলার ওয়েট হেপারিনের ক্ষেত্রে এটা 2:1 অথবা 4:1। 2:1 মানে হচ্ছে মেইনলি ফ্যাক্টর 10 এর উপর তার অ্যাক্টিভিটি। হাই ডোজ দিলে সে থ্রম্বিনকে সে ইনহিবিট করতে পারে। বাট দ্যাট ইজ ইন দ্য হাই ডোজ। আনফ্র্যাকশনেটেড হেপারিন যেটা সেটা প্লেটলেটকে ইনহিবিট করে, কিন্তু লো মলিকুলার ওয়েট হেপারিন সে প্লেটলেটকে ইনহিবিট করে না। লো মলিকুলার ওয়েট হেপারিনের ফার্মাকোকাইনেটিক্স হচ্ছে মোর প্রেডিক্টেবল, কারণ সে কমপ্লিটলি আনচেঞ্জড কন্ডিশনে কিডনি দিয়ে বেরিয়ে যাচ্ছে, প্রেডিক্টেবল। কিন্তু লো মলিকুলার ওয়েট হেপারিন সে কিন্তু লিভারের যাচ্ছে, রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম তাকে ইনগালফ করছে, সেখানে একটা জিরো অর্ডার কাইনেটিক্স ফার্স্ট অর্ডার কাইনেটিক্স এর ব্যাপার আছে। সে লিভারে সে হেপারিনেস এনজাইম দিয়ে সে মেটাবোলাইজ হয়ে কিছুটা আবার আনচেঞ্জড কন্ডিশনে কিডনি দিয়ে বাড়াচ্ছে, যার কারণে দ্যাট ইজ লেস প্রেডিক্টেবল। বায়োঅ্যাভেইলেবিলিটি সাবকিউটেনিয়াস যদি দেওয়া হয় তাহলে আনফ্র্যাকশনেটেড হেপারিনের হচ্ছে 50%, যার কারণে কিন্তু আনফ্র্যাকশনেটেড হেপারিন সাধারণত ইনফিউশনে দেওয়া হয়।
আর লো মলিকুলার ওয়েট হেপারিন এটা হচ্ছে 100%। আনফ্র্যাকশনেটেড হেপারিন তার কিন্তু টিস্যু বাইন্ডিং আছে, তার মানে সে অন্যান্য টিস্যুর সাথেও লাগে, কিন্তু লো মলিকুলার ওয়েট হেপারিনের তেমন কোনো টিস্যু বাইন্ডিং নেই। আনফ্র্যাকশনেটেড হেপারিনের হাফ লাইফ কম, 1 থেকে 2 ঘন্টা, কিন্তু লো মলিকুলার ওয়েট হেপারিনের 4 ঘন্টা। আনফ্র্যাকশনেটেড হেপারিনের মেটাবলিজম মেইনলি কিডনি, মেটাবলিজম হচ্ছে লিভার, লিভারের মাধ্যমে মেটাবলিজম হয়ে সে এলিমিনেশন হচ্ছে, আর কিডনি দিয়ে রেনাল এক্সক্রিশন আছে। কিন্তু এখানে যে 50%-এর যে কথাটা বলেছে, এই 50% কথাটা কিছুটা মানে আপনার বিতর্কিত, যে রেনাল এক্সক্রিশন কতটুকু। আর লো মলিকুলার ওয়েট হেপারিন এখানে কোনো মেটাবলিজম হচ্ছে না, পুরোটাই রেনাল এক্সক্রিশন হচ্ছে। আচ্ছা, আপনার আনফ্র্যাকশনেটেড হেপারিনের হেমোরেজ করার ক্যাপাসিটি অনেক বেশি দেন লো মলিকুলার ওয়েট হেপারিন। এটা দেখতে হবে হচ্ছে এপিটিটি দিয়ে। আনফ্র্যাকশনেটেড হেপারিনকে প্রোটামিন দিয়ে অ্যান্টাগোনাইজ করা যায় এবং সেটা প্রেডিক্টেবল, কিন্তু লো মলিকুলার ওয়েট হেপারিনকেও প্রোটামিন দিয়ে অ্যান্টাগোনাইজ করা যায়, কিন্তু সেটা লেস প্রেডিক্টেবল। আচ্ছা, থ্রোম্বোসাইটোপেনিয়া এইটা কিন্তু আনফ্র্যাকশনেটেড হেপারিনে মোর কমন, লো মলিকুলার ওয়েট হেপারিনে লেস কমন। করে না তা না, লেস কমন। আচ্ছা, এখন আসেন থ্রোম্বোসাইটোপেনিয়া। এইটা সাধারণত যদি লং ডিউরেশন যদি ট্রিটমেন্ট করা হয়, তাহলে সেক্ষেত্রে এই থ্রোম্বোসাইটোপেনিয়া হইতে পারে। সাধারণত যদি মোর দ্যান 5 ডেজ যদি ট্রিটমেন্ট করা হয়, তাহলে থ্রোম্বোসাইটোপেনিয়া হওয়ার পসিবিলিটি থাকে। থ্রোম্বোসাইটোপেনিয়াটা ২ টা মেকানিজমের মাধ্যমে হয়। একটা হচ্ছে টাইপ 2 হাইপার সেনসিটিভিটি, আর একটা হচ্ছে টাইপ 1 হাইপার সেনসিটিভিটি। তো টাইপ 1 হাইপার সেনসিটিভিটি যেটা, সেটা হচ্ছে নন ইমিউন মেডিয়েটেড হাইপার সেনসিটিভিটি। এখানে কোনো ইমিউন কোনো ফাংশন সাধারণত কাজ করে না। সাধারণত এইটা একটা অ্যানাফাইল্যাক্টয়েড রিঅ্যাকশনের কারণে এইটা হতে পারে। অ্যানাফাইল্যাক্টয়েড রিঅ্যাকশন, তার মানে আনফ্র্যাকশনেটেড হেপারিন কিন্তু আপনার অ্যানাফাইল্যাক্টয়েড রিঅ্যাকশন, নট অ্যানাফাইলেক্সিস। অ্যানাফাইলেক্সিস ইজ ভেরি মাচ রেয়ার। এটা মেইনলি করে হচ্ছে অ্যানাফাইল্যাক্টয়েড রিঅ্যাকশন, এবং এটা হচ্ছে টাইপ 1 টাইপের একটা রিঅ্যাকশন করতে পারে। এবং সাধারণত প্লেটলেট কাউন্ট যে খুব একটা কমে তা না, এবং প্লেটলেট কাউন্ট বাড়ার জন্য মানে যতটুকু কমেছে সেইটা বাড়ার জন্য হেপারিন স্টপ করার প্রয়োজন নেই। কিন্তু যেটা টাইপ 2 হাইপার সেনসিটিভিটি, সেইটা কিভাবে হয়? প্লেটলেট ফ্যাক্টর 4 খুব ইম্পোর্টেন্ট, যে হেপারিন গিয়ে প্লেটলেট ফ্যাক্টর 4 এর সাথে একটা কমপ্লেক্স তৈরি করে। সেই কমপ্লেক্সের এগেনিস্টে ইমিউনোগ্লোবুলিন জি তৈরি হয়। যে ইমিউনোগ্লোবুলিন জি প্লেটলেট প্লেটলেটের সাথে গিয়ে আবার রিঅ্যাকশন করে এবং তাদেরকে অ্যাগ্রিগেট করে। প্লেটলেট যখন অ্যাগ্রিগেট হয়ে গেল, তখন থ্রোম্বাস ফরমেশন হলো, যার কারণে আমার বডিতে ফ্রি প্লেটলেটের পরিমাণ তখন কমে গেল। মেকানিজম হচ্ছে এইটা, যে এটা হচ্ছে একটা টাইপ 2 হাইপার সেনসিটিভিটি। এটা ভেরি ইম্পোর্টেন্ট কিন্তু, যে এইটা হচ্ছে একটা টাইপ 2 হাইপার সেনসিটিভিটি, যেখানে হেপারিন গিয়ে প্লেটলেট ফ্যাক্টর 4 এর সাথে মিলে একটা কমপ্লেক্স তৈরি করে। ফার্স্টে একটা কমপ্লেক্স তৈরি হলো, যেখানে একটা ইমিউনোগ্লোবুলিন জি তৈরি হলো। এই ইমিউনোগ্লোবুলিন কোনো বইয়ে বলা আছে ইমিউনোগ্লোবুলিন জি অ্যান্ড ইমিউনোগ্লোবুলিন এম। তো বেশিরভাগ বইয়ে বলা আছে ইমিউনোগ্লোবুলিন জি। এই ইমিউনোগ্লোবুলিন জি গিয়ে প্লেটলেটের সাথে গিয়ে তারাও একটা কমপ্লেক্স তৈরি করে এবং প্লেটলেটকে তারা অ্যাগ্রিগেট করে। প্লেটলেট অ্যাগ্রিগেশনের কারণে বোথ আর্টেরিয়াল এবং ভেনাস থ্রোম্বোসিস হয়, এবং এই থ্রোম্বোসিসের কারণে থ্রোম্বোসাইটোপেনিয়া তৈরি হয়। এবং সাধারণত এইটা ৪ থেকে ১৪ দিন, তার মানে হচ্ছে একটা ডিলেইড রেসপন্স। ৪ থেকে ১৪ দিনের ভিতরে এই জিনিসটা হইতে পারে, বোথ আইভি অ্যান্ড সাবকিউটেনিয়াস এর জন্য, এবং বোথ আনফ্র্যাকশনেটেড এবং লো মলিকুলার ওয়েট হেপারিনের কারণে হইতে পারে, বাট মেইনলি হচ্ছে আনফ্র্যাকশনেটেড হেপারিন। যদি থ্রোম্বোসাইটোপেনিয়া হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব?
তাহলে সেক্ষেত্রে আমরা হেপারিন বন্ধ করে দিব। হেপারিন বন্ধ করে দিয়ে আমরা অল্টারনেটিভ দিব। অল্টারনেটিভ গুলো কি? সেটা হচ্ছে ড্যানাপারয়েড অথবা হচ্ছে ওই বিভালিরুডিন যে পড়ছিলাম, যে বিভালিরুডিন, তারপর হচ্ছে লেপিরুডিন, সেই সমস্ত ড্রাগ, অথবা হচ্ছে ওয়ারফেরিন। কিন্তু ওয়ারফেরিনের কাজ করতে তো অনেক সময় লাগে। তার মানে অল্টারনেটিভ হচ্ছে ড্যানাপারয়েডস আর হচ্ছে লেপিরুডিনস। হেপারিনের আরেকটা জিনিস হচ্ছে রেজিস্ট্যান্স। হেপারিনটা গিয়ে সে যে কাজ করবে, সে কাজ না করে সে প্লাজমা প্রোটিনগুলোর সাথে সে বাইন্ড করে ফেলে। তো প্লাজমা প্রোটিনগুলোর সাথে যখন সে বাইন্ড করে, তখন সে তার নরমাল অ্যাক্টিভিটি গুলো আ মানে করতে পারে না। এটার কারণে রেজিস্ট্যান্স। যদি সাধারণত রেজিস্ট্যান্স কাদের ক্ষেত্রে? যদি আপনার মনে করেন যে কোনো পেশেন্টের সিরোসিস বা হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম, অথবা হচ্ছে হলো যে অ্যান্টিথ্রম্বিন 3 ডেফিসিয়েন্সি, এদের ক্ষেত্রে রেজিস্ট্যান্স দেখা যায়। যে সমস্ত পেশেন্টের রেজিস্ট্যান্স হবে, সেই সমস্ত পেশেন্টের হেপারিনের অ্যাক্টিভিটির জন্য আপনার বিভালিরুডিন অথবা ড্যানাপারয়েড ইউজ করতে হবে। এখন আসেন হচ্ছে প্রোটামিন। প্রোটামিন, আমরা বলেছিলাম যে হেপারিন হচ্ছে একটা অ্যাসিডিক, আর প্রোটামিন হচ্ছে বেসিক। হেপারিন অ্যাসিডিক, প্রোটামিন হচ্ছে বেসিক। প্রোটামিনটা আসে কোথায়? স্যালমন ফিশের স্পার্ম থেকে আসে হচ্ছে প্রোটামিন। দিস ইজ ইম্পোর্টেন্ট, যে স্যালমন ফিশের স্পার্ম থেকে আসে হচ্ছে প্রোটামিন। এবং প্রোটামিন যেহেতু আম আ এটা হচ্ছে অ্যাসিডিক ড্রাগ, সেজন্য অ্যাসিড এবং বেসিক মিলে এটা হচ্ছে একটা আয়নিক বন্ড তৈরি করে। আবার হেপারিনের হচ্ছে মেইনলি হচ্ছে নেগেটিভ, মানে এই সালফেটটা হচ্ছে তার মেইন আ আম গ্রুপ। আর হচ্ছে হলো যে প্রোটামিনের মেইন গ্রুপ হচ্ছে এই অ্যামোনিয়া, এই অ্যামোনিয়াম গ্রুপটা, এবং এই অ্যামোনিয়াম গ্রুপটা এই সালফেট গ্রুপটাকে নিউট্রালাইজ করে ফেলে। তো প্রোটামিনের, যেহেতু এটা এই স্যালমনের স্পার্ম থেকে আসে, মানে যেকোনো একটা ম্যামালস এর বডি থেকে আসছে, সেইজন্য এদের অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশন তৈরি করার পসিবিলিটি থাকে। সেজন্য এদের একটা টেস্ট ডোজ দিতে হয় এবং এদেরকে ইনফিউশন এ দিতে হয়। ১০ থেকে ২০ মিনিট ধরে ইনফিউশন এ সাধারণত দিতে হয়। এবং ডোজটা সাধারণত নির্ভর করে যে হেপারিনটা কতক্ষণ আগে আপনি দিয়েছেন। যদি হেপারিন দেওয়ার সাথে, সাথেই যদি প্রোটামিন দিতে হয়, তাহলে একটু লো ডোজ। আর যদি আ হেপারিন কিছুক্ষণ আগে, বেশ কিছুক্ষণ আগে দিয়েছেন, তাহলে একটু হাই ডোজ দেওয়া লাগে। তাহলে ডোজটা সাধারণত কিরকম? মনে রাখার জন্য, আমি বলব যে ১ মিলিগ্রাম প্রোটামিন পার 100 ইউনিট অফ হেপারিন। মানে কিছুদিন আগে হচ্ছে হলো যে একটা পেশেন্টের আ ইয়াতে যখন কাজ করছিলাম, আম দেখলাম যে একটা পেশেন্টের আপনার সিকেডির পেশেন্ট, তার ডায়ালাইসিস চলছিল। তো ডায়ালাইসিসে আপনার সাধারণত হেপারিন দেয়, তাই না? তো হেপারিন দেওয়ার সাথে, সাথে আ ০.৫ ঘন্টা পরে দেখলাম যে তার সিভি লাইন, আর্টেরিয়াল লাইন এবং তার এই ইউরিন দিয়ে তার ব্লিডিং শুরু হলো। ফার্স্ট এ বুঝতে পারিনি যে ব্লিডিংটা কেন হচ্ছে। তারপর মনে হলো যে একদিন আমার কনসালটেন্ট বলছিল যে, "এ ধরনের সিচুয়েশন হতে পারে।" যে অ্যান্ড এট দ্যাট টাইম আ মানে ইউ হ্যাভ টু ইউস প্রোটামিন। হসপিটালে প্রোটামিন আছে। তোমাকে প্রোটামিন ইউস করতে হবে। তো সে সময় মানে আমি আমার লাইফে ফার্স্ট প্রোটামিন ইউস করি আরকি। তো প্রোটামিন আ ইউস করার পরে কিন্তু আমি দেখলাম যে আ মা মানে একদম র‍্যাপিড অ্যাকশন প্রোটামিনের। ফার্দার ব্লিডিং, মানে ব্লিডিং মোটামুটি আপনার 10 মিনিটস এর ভিতরে কন্ট্রোল হয়ে যায়। মানে র‍্যাপিডলি প্রোটামিন একদম হেপারিনকে অ্যান্টাগনাইজ করে। কোনো ওই ২ ঘন্টা ৩ ঘন্টা না ব্যাপারটা। মানে ১০ মিনিটের মধ্যেই ব্লিডিং কন্ট্রোল। কিন্তু প্রোটামিনের একটা ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে যে যদি মানে প্রোটামিনের মানে নিজস্ব তার আ অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্ট আছে। যদি মানে একটা, সে নিজেই একটা উইক অ্যান্টিকোয়াগুলেন্ট একটা তার ইফেক্ট আছে। এবং প্রোটামিন নিজে আবার ব্লিডিংটাকে মানে এক্সাজারবেট করতে পারে। আ এইটা হচ্ছে প্রোটামিনের একটা প্রবলেম। অনেক সমস্যা আছে প্রোটামিনের, যে সে নিজেই মানে সাধারণত এটা ওভারডোজ এ হয় যদি আপনি ওভারডোজ করেন। তো আমি ইউস করেছিলাম হচ্ছে যে আপনার পার 100 ইউনিট হেপারিনের জন্য হচ্ছে আপনার 1 মিলিগ্রাম প্রোটামিন। মানে একটু লো ডোজে একটু করেছিলাম যে কারণ হচ্ছে যে লাইফের ফার্স্ট প্রোটামিন দেওয়া। সো একটু তো ভয় তো লাগবেই। আ তো 100 ইউনিট হেপারিনের জন্য হচ্ছে হলো যে 1 মিলিগ্রাম প্রোটামিন, এবং যেহেতু এটা মনে রাখতে সহজ যে 1 মিলিগ্রাম প্রোটামিন ফর 100 ইউনিট হেপারিন, এবং একটা চমৎকার একটা ইফেক্ট। ভালো লেগেছিল ব্যাপারটা। তে ইমিডিয়েট একটা অ্যাকশন এবং হচ্ছে র‍্যাপিড ক্লিয়ারেন্স হয়। প্রোটামিন যদি আপনি দ্রুত দেন, তাহলে সেক্ষেত্রে আপনার
হাইপোটেনশন হতে পারে এবং এদের কিন্তু অ্যানাফাইল্যাক্টয়েড রিঅ্যাকশন হওয়ার পসিবিলিটি থাকে যেখানে ব্রঙ্কোকনস্ট্রিকশন হতে পারে, যার কারণে প্রোটামিন দেওয়ার আগে একটা হাইড্রোকর্টিসন দিয়ে রাখাটা হচ্ছে সেফ। প্রোটামিন পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্সকে আপনার বাড়িয়ে দিতে পারে। এবং যাদের মাছে অ্যালার্জি আছে, কারণ যেহেতু এটা স্যালমন স্পার্ম থেকে নেওয়া হচ্ছে, যাদের মাছে অ্যালার্জি আছে তাদের প্রোটামিনের ক্ষেত্রে হচ্ছিল যে একটা ক্রস রিঅ্যাক্টিভিটি দেখা যায়। আবার ডায়াবেটিক পেশেন্ট যারা হচ্ছিল যে আপনার ইনসুলিন নিচ্ছে হচ্ছে প্রোটামিন জিঙ্ক ইনসুলিন নিচ্ছে, তাদের ক্ষেত্রে একটা ক্রস রিঅ্যাক্টিভিটি দেখা যায়। প্রোটামিন জিঙ্ক ইনসুলিন ইনসুলিন ইনসুলিনের ইয়াটা দেখেন, ওর ভিতরে কিন্তু অনেক জিনিসপাতি আছে, মানে প্রোটামিন আছে, জিঙ্ক আছে, এক্সেট্রা এক্সেট্রা। আবার প্রোটামিনের আরেকটা ব্যাপার হচ্ছে যে কখনো কখনো দেখা যায় যে হেপারিনের রিবাউন্ড ইফেক্ট কখনো কখনো দেখা যায় এবং আহ, আহ, সাধারণত এইটা আপনার প্রোটামিন হেপারিন যে কমপ্লেক্স থাকে, সেই কমপ্লেক্স থেকে হেপারিনটা বের হয়ে এসে হেপারিনের একটা রিবাউন্ড ইফেক্ট, খালি মনে রাখেন যে হেপারিনের একটা রিবাউন্ড ইফেক্ট কখনো কখনো দেখা যায়। তাহলে প্রোটামিনের সাইড ইফেক্ট গুলো আপনাকে মনে রাখতে হবে যে এখানে একটা মেইনলি যে ফিচার গুলা, সেটা হচ্ছে যে অ্যানাফাইলেকটিক একটা ফিচার আসতে পারে, যে তার হাইপোটেনশন হতে পারে, পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়তে পারে, আবার হচ্ছে যে ব্রঙ্কো কনস্ট্রিকশন হইতে পারে। এবং যাদের ফিশ অ্যালার্জি এবং ডায়াবেটিক পেশেন্ট, বিশেষ করে যারা যারা হচ্ছিল যে ইনসুলিন পাচ্ছে, ইনসুলিনটা দেখে নিতে হবে যে প্রোটামিন জিঙ্ক ইনসুলিন কিনা, তাহলে সেক্ষেত্রে ক্রস রিঅ্যাক্টিভিটি হতে পারে। আবার হেপারিনের রিবাউন্ড ইফেক্ট হতে পারে। আবার কি যে প্রোটামিন যদি হাই ডোজ দেওয়া হয় তাহলে তার নিজস্ব অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্টও কিন্তু আছে। তো আনফ্র্যাকশনেটেড হেপারিনের আমাদের মূল কার্যকারিতা কোথায়? যে সে ফ্যাক্টর 10 কে ইনহিবিট করছে, থ্রম্বিনকে ইনহিবিট করছে, এবং যদি একটু হাই ডোজ দেওয়া হয় তাহলে সে ফ্যাক্টর 9 কেও কিন্তু সে ইনহিবিট করছে। আর লো মলিকুলার ওয়েট হেপারিন সে মেইনলি হচ্ছে ফ্যাক্টর 10 কে ইনহিবিট করে। যদি হাই ডোজ দেওয়া হয় তাহলে সে থ্রম্বিনকে ইনহিবিট করতে পারে। এবং লো মলিকুলার ওয়েট হেপারিন আমরা দেখলাম যে তাদের ওয়েটটা কম, সাধারণত 4.5 কিলো ডালটন। আর আনফ্র্যাকশনেটেড হেপারিন এটা হচ্ছে 15 কিলো ডালটন। এখন লো মলিকুলার ওয়েট হেপারিন এটা আনফ্র্যাকশনেটেড হেপারিন থেকেই তৈরি করা হয় এবং ডিপলিমারাইজ করে, পলিমারাইজেশন মানে এটাকে মানে ভেঙে, মূল কথা হচ্ছে ভেঙে ভেঙে ফেলে এটাকে তৈরি করা হয়। ডিপলিমারাইজ করে এটাকে করা হয়। এটা বোথ কেমিক্যালি অ্যান্ড এনজাইমেটিক ডিগ্রেডেশনের মাধ্যমে এটা করা হয়। এবং এরাও কিন্তু ওই অ্যান্টিথ্রম্বিনের অ্যাক্টিভিটি যেটা, সেটা হচ্ছে 1000 গুণ আপনার বাড়িয়ে দেয়। যেহেতু এদের এই লং চেন অফ স্যাকারাইডস গুলো নেই, সেই জন্য এরা থ্রম্বিনকে বাইন্ড করতে পারে না। এদেরকে এপিটিটি দিয়ে এদেরকে দেখা সম্ভব না। এদের সাইড ইফেক্ট অধিকাংশই হচ্ছে আনফ্র্যাকশনেটেড হেপারিনের মতোই সাইড ইফেক্ট, কিন্তু এই থ্রম্বোসাইটোপেনিয়া এবং অস্টিওপোরোসিস এদের মানে ইফেক্ট গুলো সাধারণত কম। লো মলিকুলার ওয়েট হেপারিন যেটা, সেটা হচ্ছিল যে বোথ প্লেটলেটের উপর এদের তেমন কোনো ইফেক্ট নাই, ভন উইলব্রান্ড ফ্যাক্টরের উপর তেমন কোনো ইফেক্ট নাই, এন্ডোথেলিয়াল সেলের উপরও এদের তেমন কোনো ইফেক্ট নাই। কিডনি থেকে এরা কমপ্লিটলি আনচেঞ্জড কন্ডিশনে এরা বের হচ্ছে। এরা প্লেটলেট অ্যাগ্রিগেশনে তেমন কোনো ফাংশন করছে না। এদের বায়োভেলিবিলিটি আমরা দেখলাম যে সাবকিউটিনিয়াস দিলে বায়োভেলিবিলিটি হচ্ছে 100%। এদের হচ্ছে একটা লং হাফ লাইফ, 4 থেকে 6 ঘন্টা। এদের ডিউরেশন অফ অ্যাকশনও কিন্তু বেশি, 12 ঘন্টার মতো ডিউরেশন অফ অ্যাকশন। তাহলে আপনি সাধারণত যে স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিতে গেলে অথবা এপিডুরাল অথবা নার্ভ ব্লক দিতে গেলে সাধারণত আপনার লো মলিকুলার ওয়েট হেপারিন, তাহলে সেক্ষেত্রে আপনার 12 ঘন্টা আপনাকে অ্যাবস্টেনেন্স ফ্রম দ্য লো মলিকুলার ওয়েট হেপারিন হতে হবে। এবার আসেন হচ্ছে ফন্ডাপ্যারিনেক্স। ফন্ডাপ্যারিনেক্স কিন্তু হচ্ছে একটা সিনথেটিক পেন্টাস্যাকারাইড। মানে এখানে শুধুমাত্র পেন্টাস্যাকারাইড থাকে। ওই যে আমরা দেখেছিলাম যে এর এর আগে পিকচারটা, যে ফন্ডাপ্যারিনেক্সটা অত্যন্ত ছোট এবং এটা একটা সিনথেটিক। আর লো মলিকুলার ওয়েট হেপারিন কিন্তু
সিনথেটিক না। লো মলিকুলার ওয়েট হেপারিন হচ্ছে আপনার আনফ্র্যাকশনেটেড হেপারিন থেকে ডিপলিমারাইজ করে এটা হচ্ছে তৈরি করা। ফন্ডাপ্যারিনেক্স এর ওই অ্যান্টিথ্রম্বিন 3 এর উপরে একই ইফেক্ট এবং হচ্ছে এরা শুধুমাত্র ফ্যাক্টর 10 কে ইনহিবিট করে। এদের থ্রম্বিনের উপর কোনো ধরনের কোনো ইফেক্ট নাই। থ্রম্বিনের উপর এদের কোনো ধরনের কোনো ইফেক্ট সাধারণত নাই এবং এরা থ্রম্বোসাইটোপেনিয়া এরা সাধারণত করে না। এদের লং ডিউরেশন অফ অ্যাকশন ১৭ ঘন্টা লং ডিউরেশন অফ অ্যাকশন। কিন্তু সমস্যা হচ্ছে ফন্ডাপ্যারিনেক্স আপনি লো মলিকুলার ওয়েট হেপারিনের মতোই যদি রেনাল ফেইলিউর থাকে তাহলে সেক্ষেত্রে আপনি দিতে পারবেন না। এরপর হচ্ছে ড্যানাপারাওয়েড, ফন্ডাপ্যারিনেক্স, ড্যানাপারাওয়েড, তারপর হচ্ছে বিভালিরুডিন। আ এগুলো সবই হচ্ছে যদি হেপারিন হাইপার সেনসিটিভিটি থাকে অথবা হেপারিন ইনডিউসড থ্রম্বোসাইটোপেনিয়া হয় তাহলে আপনি কিন্তু দিতে পারবেন। মানে এটা কিন্তু খুব একটা ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন যে হেপারিন ইনডিউসড থ্রম্বোসাইটোপেনিয়া তে আপনি কি ট্রিটমেন্ট দিবেন? সেজন্য আমি বারবার বলছি যে হেপারিন ইনডিউসড থ্রম্বোসাইটোপেনিয়াতে আপনি এই জিনিসগুলো দিতে পারবেন। তো ড্যানাপারয়েড যেটা সেটা হচ্ছে একটা মিক্সচার অফ 3 হেপারিনয়েড। এই ৩ টার নাম জানার আপনার দরকার নাই। এ এগুলো সাধারণত পরীক্ষাতে আসে না। কিন্তু এটা জানতে হবে যে এটা একটা মিক্সচার। মানে জানা থাকলে ভালো। এদের লো মলিকুলার ওয়েট মানে বোথ হচ্ছে হলো যে আপনার ফন্ডাপ্যারিনাক্স, ড্যানাপারয়েড এবং বিভালিরুডিন। এদের সবারই হচ্ছে লো মলিকুলার ওয়েট এবং এরা স্পেসিফিক জায়গাতে কাজ করে। যেমন ড্যানাপারয়েড যেটা ড্যানাপারয়েড আ মানে আ সাধারণত মেইনলি হচ্ছে আপনার আম আ ফ্যাক্টর 10 এর উপর কাজ করে এবং এদের ফ্যাক্টর 10 এর উপর অ্যাক্টিভিটি অন্যান্য সকল অ্যান্টিকোয়াগুলেন্ট এর চাইতে বেশি। সেটা কত? ২৫ গুণ। এর আগে আমরা কি দেখলাম? যে আনফ্র্যাকশনেটেড হেপারিনে আপনার আম ফ্যাক্টর 10 এবং ফ্যাক্টর 2 মানে থ্রম্বিনের অ্যাক্টিভিটি যেটা ছিল, আনফ্র্যাকশনেটেড হেপারিনের ক্ষেত্রে ছিল হচ্ছে 1:1। তারপর হচ্ছে লো মলিকুলার ওয়েট হেপারিনের ক্ষেত্রে ছিল হচ্ছে আপনার আ এটা 2:1 অথবা 4:1। কিন্তু ড্যানাপ্যারয়েড এর হচ্ছে 25:1। সেজন্য আপনাকে ড্যানাপ্যারয়েডটা পড়তে হবে। মানে মা আ মানে আপনাকে মানে আ আমি বলব যে এটা একটু খেয়াল রাখতে হবে। যে এইটা হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে আ ফ্যাক্টর 10 আ কে ইনহিবিট করে এবং আ এদের মেইনলি হচ্ছে ফ্যাক্টর 10 এর উপর অ্যাক্টিভিটি এবং যাদের হেপারিন ইনডিউসড থ্রম্বোসাইটোপেনিয়া আছে তাদেরকে আপনি ইউজ করবেন। এরা হচ্ছে লো মলিকুলার ওয়েট এবং এটা হচ্ছে একটা মিক্সচার। এবার হচ্ছে বিভালিরুডিন। বিভালিরুডিন এটা কিন্তু কোনো স্যাকারাইড না। এটা সিনথেটিক, এটা সিনথেটিক কিন্তু এটা হচ্ছে একটা পেপটাইড। এটা কোনো আ আপনার আ স্যাকারাইড না, পলিস্যাকারাইড না। এরা হচ্ছে হিরুডিন গ্রুপের। বোথ বিভালিরুডিন এবং লেপিরুডিন এরা হচ্ছে হিরুডিন গ্রুপের। এরা ডিরেক্ট থ্রম্বিন ইনহিবিটর। ড্যানাপ্যারয়েড হচ্ছে ফ্যাক্টর 10 এ ইনহিবিটর আর এরা হচ্ছে ডিরেক্ট থ্রম্বিন ইনহিবিটর। এটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। ডিরেক্ট থ্রম্বিন ইনহিবিটর এটা হচ্ছে বিভালিরুডিন। এই একটা জিনিসই খালি আপনি খেয়াল রাখেন। যে ডিরেক্ট থ্রম্বিন ইনহিবিটর এটা হচ্ছে বিভালিরুডিন আর ড্যানাপ্যারয়েড হচ্ছে আপনার ফ্যাক্টর 10 এ ইনহিবিটর। আবার ফন্ডাপ্যারিনাক্স এটাও কিন্তু শুধুমাত্র ফ্যাক্টর 10 এ ইনহিবিটর। তার মানে ফন্ডাপ্যারিনাক্স এবং ড্যানাপ্যারয়েড এরা হচ্ছে ফ্যাক্টর 10 আর বিভালিরুডিন এটা হচ্ছে থ্রম্বিন। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। যে ফন্ডাপ্যারিনাক্স আর হচ্ছে ডানাপারয়েড, ড্যানাপারয়েড এরা হচ্ছে ফ্যাক্টর 10 কে ইনহিবিট করবে। আর বিভালিরুডিন এটা হচ্ছে থ্রম্বিনকে ইনহিবিট করবে। এরপর আসেন ওয়ারফেরিন। ওয়ারফেরিন এর আগের দিন আমরা মেকানিজমটা দেখেছিলাম যে আ আ ওয়ারফেরিন কিসের উপর কাজ করে? ওয়ারফেরিন কাজ করে হচ্ছে হলো যে আপনার ভাইটামিন কে ডিপেন্ডেন্ট যে সমস্ত কোয়াগুলেশন ফ্যাক্টর আছে, সেই সমস্ত কোয়াগুলেশন ফ্যাক্টর এর উপরে ওয়ারফেরিন কাজ করে। তাহলে ভাইটামিন কে ডিপেন্ডেন্ট কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো কি, কি? এটা হচ্ছে ফ্যাক্টর 2, ফ্যাক্টর 7, 9, 10। আপনাদেরকে একটা মজার কথা বলি। সেটা হচ্ছে যে ডিপ্লোমা এফসিপিএস এর কোনো ব্যাপার নাই। হ্যাঁ? আ মানে
ইডিয়াক পাস করতে গেলে। যে আপনাকে আ মনে করেছেন যে ঠিক আছে আপনি এফসিপিএস পার্ট 1 করেননি, তাহলে আপনার ভেতরে এটা আসতে পারে যে ঠিক আছে আমি এফসিপিএস পার্ট 1 করিনি। তাহলে হয়তোবা আ ইডিয়াক কিভাবে হবে? আমি বলব যে ঠিক আছে আপনি এফসিপিএস পার্ট 1 করেননি, ঠিক আছে ফাইন। কিন্তু আপনি যদি পার্ট 1 এর প্রিপারেশন নেন তাহলে কিন্তু আপনি এভাবেই প্রিপারেশন নিতেন। এবং ইডিয়াক এর প্রিপারেশন কিন্তু আপনি ওভাবেই নিচ্ছেন। মানে যেভাবে পার্ট 1 এর প্রিপারেশন নিতে হয়। তো পার্ট 1 এ কিছু এক্সট্রা জিনিস আপনাকে পড়তে হয়। লাইক হচ্ছে আপনাকে প্যাথোলজিটা এক্সট্রা ভাবে পড়তে হয়, যেটা ইডিয়াক এ পড়তে হয় না। তো ঠিক আছে। বাট ডিপ্লোমা করার পরে আ আমার খারাপ লেগেছে একটা জিনিস যে একটা বোর্ডে, একটা ইন্টারভিউ বোর্ডে একজন ডিপ্লোমা স্টুডেন্টকে জিজ্ঞাসা করা, মানে ডিপ্লোমা পাস করেছে সে, তাকে ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞাসা করেছে যে, "হোয়াট ইস দ্য ডিফারেন্স বিটুইন কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি আরেকটা হচ্ছে কার্ডিয়াক ডিফিব্রিলেশন।" তো রিসিনক্রোনাইজেশন থেরাপি আর হচ্ছে ডিফিব্রিলেশন, এই ২ টার ভিতর পার্থক্য কি? তো সেই ছেলেটা যদি এই জিনিসটা পারত তাহলে মনে হয় ভালো হতো, ব্যাপারটা ভালো হতো। তো সেটা পারেনি। এখন একটা ডিপ্লোমা স্টুডেন্ট যদি এটা না পারে তাহলে কিন্তু বিপদ। সেজন্য আ কারণ এই জিনিসটা হচ্ছে বেসিক। এই জিনিসটা বেসিক। আমি এটা কেন বললাম? যে আপনার ভাইটামিন কে ডিপেন্ডেন্ট কোয়াগুলেশন ফ্যাক্টর, মনে করেন যে আমি বলব যে আপনি যদি মনে করেন যে এই জিনিসটা আপনার জানা নাই যে ভাইটামিন কে ডিপেন্ডেন্ট কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো কি, কি? তাহলে আমি আপনাকে বলব যে আপনাকে আগামী ৪ মাস আ একটু খারাপভাবে বলি যে কুত্তার মতো পড়তে হবে। আপনি যদি কুত্তার মতো না পড়েন তাহলে হবে না। সেজন্য আমি বললাম, ওই গল্পটা বললাম যে কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি আর আ ডিফিব্রিলেশন, এই ২ টার মধ্যে পার্থক্য কি? একটা ডিপ্লোমা পড়া স্টুডেন্ট যদি না পারে তাহলে মানে আকাশ ভেঙে চৌচির হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। ঠিক তেমনি আ যদি মানে আমি কাউকে কোনো লজ্জা দিচ্ছি না, কাউকে কোনো কিছু বলতেছি না। বাট থিস আর দ্য রিকোয়ারমেন্ট, নরমাল রিকোয়ারমেন্ট। আমি নেক্সট স্টেপে কখন যাবো? আমি নেক্সট স্টেপে তখন যাবো, যদি আমার ইনিশিয়াল স্টেপটা যদি ঠিক থাকে, তখন আমি নেক্সট স্টেপে যাবো। আর নেক্সট স্টেপে যেতে গিয়ে আমি যদি দেখি যে আমার ইনিশিয়াল স্টেপ ঠিক নাই, তখন আমাকে কিন্তু প্রিপারেশন সেইভাবে নিতে হবে। আমি সেজন্য আপনাদেরকে বলছি যে কারণ আপনার প্রিপারেশন কিরকম সেটা আপনি জানেন। আপনার চাইতে কেউ ভালো জানে না যে আপনার ভিতরে কি আছে। তো আপনি যদি মনে করেন এটা হচ্ছে একটা লিটমাস পেপার। এই জায়গাটা হচ্ছে একটা লিটমাস পেপার। যে আপনি যদি মনে করেন যে না এই জিনিসটা আপনি জানতেন না, তাহলে আমি বলব যে আপনাকে আগামী ৪ মাস কুত্তার মতো পড়তে হবে। তো ভাইটামিন কে কোয়াগুলেশন ফ্যাক্টর গুলোকে কিভাবে সিনথেসিস করে সেটা আমরা লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম। তো আ এই জিনিসগুলো একটু আপনারা লাস্ট ক্লাসের ভিডিওগুলোতে দেখে নিবেন। আমি বিস্তারিত আলোচনাতে যাচ্ছি না। যে আসলে কিভাবে এই ভাইটামিন কে ডিপেন্ডেন্ট কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো রিলিজ হয়। আমরা খালি ওয়ারফেরিন এর মেকানিজম এ আসি। যে ওয়ারফেরিন কাজ করতে গেলে ভাইটামিন কে লাগবে। এবং ওয়ারফেরিন কাজ করে মেইনলি ভাইটামিন কে এর, মানে কে এর একটা এনজাইমের উপরে। সেই এনজাইমটা কি? সেই এনজাইমটা হচ্ছে প্রচন্ড ইম্পোর্টেন্ট এবং সেই এনজাইমের কাজটা কি? যে মনে করেন যে এখে এ এ এই ফ্যাক্টর, এখানে যে ফ্যাক্টর গুলো ছিল, এই ফ্যাক্টর গুলো অ্যাক্টিভেট করতে গেলে ভাইটামিন কে লাগছে এবং ভাইটামিন কে আ আপনার অক্সিডেশন একটা রিঅ্যাকশন এর ভিতরে আপনাকে যেতে হবে। অক্সিডেশন রিঅ্যাকশন এর ভিতরে গিয়ে ভাইটামিন কে তৈরি করল ভাইটামিন কে এপক্সাইড। ভাইটামিন কে এপক্সাইড এই ভাইটামিন কে রিডাকটেজ এনজাইম রিডাকটেজ, এটা হচ্ছে এপক্সাইড অক্সিডেশন হয়েছে। রিডাকটেজ এনজাইমটা এই এপক্সাইডটাকে সে আবার আগের রিডিউসড ভাইটামিন কে তে কনভার্ট করবে। ওয়ারফেরিন এই ভাইটামিন কে রিডাকটেজ এনজাইমের উপরে মেইনলি কাজ করে। কাজ করে সে ভাইটামিন কে আপনার এই রিডিউসড ফর্মে আসতে দেয় না।
যদি রিডিউসড ফর্মে না আসে তাহলে এখানে যে মানে আপনার ফ্যাক্টরগুলো ছিল, ফ্যাক্টরগুলো ইনঅ্যাক্টিভেটেড ফ্যাক্টর ছিল, সেই ইনঅ্যাক্টিভেটেড ফ্যাক্টরগুলো আর অ্যাক্টিভেটেড হতে পারছে না। কারণ এই ফ্যাক্টরগুলোকে অ্যাক্টিভেটেড হতে গেলে এই রিডিউসড ফর্ম অফ ভাইটামিন কে লাগবে। বিভিন্ন বইয়ে এই এনজাইমটার নাম বিভিন্ন রকমের পাবেন। যে এর আগে আমরা দেখলাম যে ভাইটামিন কে রিডাকটেজ, কিন্তু এখানে লিখেছে যে এপোক্সাইড রিডাকটেজ। এপোক্সাইডটা কি? সেটা হচ্ছে অক্সিডাইজড ভাইটামিন কে। অক্সিডাইজড ভাইটামিন কে আবার আপনি এভাবে পেতে পারেন যে অক্সিডাইজড ভাইটামিন কে রিডাকটেজ, অথবা এপোক্সাইড রিডাকটেজ, অথবা ভাইটামিন কে রিডাকটেজ, একই কথা। যে এপোক্সাইড মানে হচ্ছে অক্সিডাইজড ভিটামিন কে, এইটাকে হচ্ছে ওয়ারফেরিন ইনহিবিট করছে। তাহলে ওয়ারফেরিনের ফার্মাকোকাইনেটিক্সটা কি? ওয়ারফেরিনের ফার্মাকোকাইনেটিক্স হচ্ছে এরা গাট দিয়ে কমপ্লিটলি অ্যাবজর্ব হচ্ছে, যার কারণে ওয়ারফেরিন কিন্তু আমরা মুখে দিচ্ছি। এরা হাইলি প্রোটিন বাউন্ড, মোর দ্যান 95% এরা হচ্ছে প্রোটিন বাউন্ড। এরা এবং কমপ্লিট হেপাটিক মেটাবলিজম হচ্ছে, হেপাটিক মেটাবলিজম হয়ে এরা ইউরিন দিয়ে এক্সক্রিশন হচ্ছে। তো ওয়ারফেরিনের এখানে এই মেটাবলিজমে কিছুটা জেনেটিক পলিমরফিজম দেখা যায়। তো এই জেনেটিক পলিমরফিজমের কারণে আপনার ওয়ারফেরিন থেরাপিতে আপনার ব্লিডিং হওয়ার পসিবিলিটি থাকে। আপনার পেকেন হিলে এটা ওয়ারফেনের এই পুরোটা পেকেন হিল থেকে নেওয়া, যে ওয়ারফেরিনের ফার্মাকোকাইনেটিক্স এর ওখানে আছে এই জিনিসটা। তো আপনাকে যে এখান থেকে খুব বেশি মানে জিনিসটা একটু জটিল। তো আমি বলব যে এত জটিলতার ভিতরে যাওয়ার দরকার নাই। আপনি খালি এটা জানেন যে জেনেটিক ফ্যাক্টরের ডিফেক্টের কারণে ওয়ারফেরিনের একটা ব্লিডিং টেন্ডেন্সির একটা ব্যাপার আছে। এটা হচ্ছে মূল কথা, ১ নাম্বার কথা। ২ নাম্বার কথা হচ্ছে ওয়ারফেরিনের যে হেপাটিক মেটাবলিজম মানে জেনেটিক পলিমরফিজমটা কি? যে একটা জিন আছে, যে জিনটা যে ওই যে ভাইটামিন কে এপক্সাইড রিডাকটেজ যে এনজাইমটা, ওই এনজাইমের আপনার সিনথেসিসে এফেক্ট করে একটা জিন। এইটা একটা। আরেকটা হচ্ছে যে ওয়ারফেরিন যে হেপাটিক মেটাবলিজম হয়, হেপাটিক মেটাবলিজমতে এই CYP293 যেটা, এই জিনটা আপনার অ্যাবনরমালিটির কারণে তার মেটাবলিজম কম হয়, যার কারণে তার অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্ট অনেক বাড়তে পারে। আপনি খালি এটি করেন যে তার জেনেটিক ফ্যাক্টরের এখানে একটা ব্যাপার আছে। আচ্ছা, ওয়ারফেরিন একটা কোমোরিন ডেরিভেটিভস। এই কোমোরিন কথাটা ইম্পোর্টেন্ট, যে এটা একটা কোমোরিন ডেরিভেটিভস। এবং এটা কিন্তু অন্যান্য যে সমস্ত আপনার ইউজ আছে, আপনার অ্যান্টিকোয়াগুলেন্টের যে ইউজ আছে, যে পালমোনারি এম্বোলিজম, তারপর হচ্ছে ডিপ ভেন থ্রম্বোসিস, এগুলোতে তো ইউজ করা যায়ই। তার একটা বাড়তি একটা জিনিস হচ্ছে যে কোনো একটা পেশেন্টের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হলে, অথবা রিউমেটিক হার্ট ভালভ থাকলে, অথবা প্রস্থেটিক হার্ট ভালভ থাকলে, মেইনলি প্রোফাইলেক্সিসের জন্য ওয়ারফেরিন ইউজ করা হয়, নট ফর ট্রিটমেন্ট। নট ফর ট্রিটমেন্ট। প্রোফাইলেক্সিসের জন্য ওয়ারফেরিন ইউজ করা যায়। আবার এখানেও ডিপ ভেন থ্রম্বোসিস এবং পালমোনারি এম্বোলিজমের প্রোফাইলেক্সিসের জন্য ওয়ারফেরিন ইউজ করা যায়। এটা ইম্পর্টেন্ট যে ওয়ারফেরিন কিন্তু ট্রিটমেন্টের জন্য ইউজ করা হয় না। এটা হচ্ছে প্রোফাইলেক্সিসের জন্য ইউজ করা হয়। যার কারণে এএফ এর পেশেন্ট গুলো দেখবেন ওরা নিয়মিতভাবে ওয়ারফেরিন পেয়ে আসছে। ওয়ারফেরিন নিয়ে আরো অনেক কথাবার্তা আছে ইন দা পেরিঅপারেটিভ পিরিয়ড। এটা আমরা পেরিঅপারেটিভ পিরিয়ড ম্যানেজমেন্টের সময় ওই জিনিসটা আপনার পড়বো। আপনাদেরকে একটা বিজিএ জার্নাল আজকে সকালে দিয়েছি। ওইটা একটু দেখে নিবেন। আর হচ্ছে আমি এটার ক্লাস নিব আলাদাভাবে। ওয়ারফেরিনের টেরাটোজেনিক ইফেক্ট আছে, এবং এই টেরাটোজেনিক ইফেক্ট তো হচ্ছে মেইনলি ফার্স্ট ট্রাইমেস্টার। আবার হচ্ছে থার্ড ট্রাইমেস্টারে দিলে এরা হচ্ছে প্লাসেন্টা দিয়ে ক্রস করে। ওয়ারফেরিন প্লাসেন্টা দিয়ে ক্রস করে, হেপারিন কিন্তু প্লাসেন্টা দিয়ে ক্রস করে না, কারণ হেপারিন হচ্ছে অ্যানায়ন। সেজন্য এরা প্লাসেন্টা দিয়ে ক্রস করে না, এবং গিয়ে এরা ফিটাল হেমোরেজ এরা তৈরি করতে পারে। এখন ওয়ারফেরিনের সাথে ড্রাগ ইন্টারাকশন, এটাও হচ্ছে আপনার ইয়াতে পেকেন হিল থেকে নেয়া, এবং ড্রাগ ইন্টারাকশনের এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট। আমি বলবো যে ওয়ারফেরিনের সাথে যত ইন্টারাকশন, অধিকাংশ এক্সাম্পল কিন্তু ওয়ারফেরিনের সাথে ইন্টারাকশন দিয়েই দেখানো। যে যে সমস্ত ড্রাগ অন্যান্য মানে তাদেরও অ্যান্টিপ্লেটলেট এবং অ্যান্টিকোয়াগুলেন্ট যদি আপনি ওয়ারফেরিন দেন, তাহলে ওয়ারফেরিনের ইফেক্ট হচ্ছে পটেনশিয়েট হবে। মানে এনএসআইডি দিলেও
ওয়ারফেরিনের ইফেক্ট পটেনশিয়েট হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে ঠিক আছে আপনি আম কি বলে ক্লপিডোগ্রেল বা অ্যাসপিরিন এগুলো তো আছেই। NSAID-ও ওয়ারফেরিনের ইফেক্টকে পটেনশিয়েট করবে। আরেকটা কি? সেটা হচ্ছে প্লাজমা প্রোটিন বাইন্ডিং সাইটে কম্পিটিশন, হ্যাঁ? অনেকগুলো ড্রাগ এসে মানে ওয়ারফেরিন মোর দ্যান 95% হচ্ছে আপনার প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে। এর আগের স্লাইডে আমরা দেখলাম। তো অন্যান্য যে সমস্ত ড্রাগ তারাও যারা প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে, তারা হচ্ছে ওয়ারফেরিনকে ওই প্লাজমা প্রোটিন থেকে সরাই দিয়ে আ ওয়ারফেরিনের ইফেক্টটাকে পটেনশিয়েট করবে। ১ নাম্বার এটার এক্সাম্পল কি? সেটা হচ্ছে NSAID। আরো ড্রাগ আছে সেটা আমরা পরের পাতায় দেখব। এরপর কি হেপাটিক আম আ এনজাইম হচ্ছে আপনার ইন্ডাকশন এবং হচ্ছে ইনহিবিশন। যে সমস্ত ড্রাগ যেহেতু ওয়ারফেরিন কমপ্লিটলি লিভার মেটাবলাইজ হয়, যে সমস্ত ড্রাগ হেপাটিক আপনার সাইটোক্রোম P450 কে ইনহিবিট করবে, সেগুলো সবই ওয়ারফেরিনের ইফেক্টকে পটেনশিয়েট করবে। কাজেই কোন ড্রাগগুলো হেপাটিক P450 কে ইনহিবিট করবে মানে এইটা হচ্ছে একদম মানে আ মানে এইটা না পড়ে কেউ যাতে পরীক্ষাতে না যায় আরকি। মানে কোন ড্রাগ হেপাটিক P450 কে ইনহিবিট করবে আর কোন সমস্ত ড্রাগ হেপাটিক P450 কে পটেনশিয়েট করবে। যারা হেপাটিক P450 কে পটেনশিয়েট করবে, তার মানে কি? তারা মেটাবলিজমকে বাড়াবে। তার মানে ওয়ারফেরিনের মেটাবলিজম তখন বেশি হবে। যার কারণে ওয়ারফেরিনের যে ইফেক্ট সেটা কমে যাবে এবং তাদের থ্রম্বোসিস ডেভেলপ করার পসিবিলিটি বেশি। তার মানে কোন একটা পেশেন্ট যদি ওয়ারফেরিন পায় এবং কার্বামাজেপিন পায়, তার মানে সেই পেশেন্টটার কোয়েশ্চেন কিন্তু ঘোরায় আসতে পারে। কাজেই আপনাকে এভাবে চিন্তা করতে হবে যে কোন একটা পেশেন্ট যদি কার্বামাজেপিন পায় এবং কোন একটা পেশেন্ট যদি ওয়ারফেরিন পায়, তাহলে সেই পেশেন্টের ভেনাস এম্বোলিজম অথবা ইসকেমিক স্ট্রোক ডেভেলপ করার পসিবিলিটি বেশি। ওয়ারফেরিনকে অ্যান্টাগোনাইজ করা যাবে ফ্রোজেন প্লাজমা দিয়ে এবং হচ্ছে ভাইটামিন কে দিয়ে। এখন ভাইটামিন কে কত মিলিগ্রাম দিলে ওয়ারফেরিনের ইফেক্ট কমপ্লিটলি কমপ্লিটলি না মানে ওয়ারফেরিনের ইফেক্ট অ্যান্টাগনিজম ভালো হবে? এটা একটা ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। সেটা হচ্ছে ভাইটামিন কে দিতে হবে আপনার 10 মিলিগ্রাম। 1 মিলিগ্রাম দিলে সেটা রিভার্স করে বাট ভেরি স্লোলি। আপনাকে দিতে হবে 10 মিলিগ্রাম অফ ভাইটামিন কে। তো এবার হচ্ছে ওই ড্রাগগুলো যেগুলো ড্রাগের কথা বলছিলাম যে ওয়ারফেরিনের অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্ট পটেনশিয়েট করছে কারা? ১ নাম্বার ড্রাগ যেহেতু ওয়ারফেরিন হচ্ছে আপনার ভাইটামিন কে এর উপরে কাজ করে, তাহলে যে সমস্ত ড্রাগ ভাইটামিন কে আম মানে ডিক্রিজ ভাইটামিন কে অ্যাবসর্পশন, ভাইটামিন কে অ্যাবসর্পশন আ হতে দিচ্ছে না যে সমস্ত ড্রাগ, সেই সমস্ত ড্রাগ ওয়ারফেরিনকে পটেনশিয়েট করবে। কি, কি? সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক্স, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স। আরেকটা কি? সালফোনামাইড। আরেকটা কি? কোলেস্টেরামিন। এই ৩ টাই কিন্তু ইম্পোর্টেন্ট। অ্যান্টিবায়োটিক্স, সালফোনামাইড এবং কোলেস্টেরামিন এরা হচ্ছে ডিক্রিজ করবে ভাইটামিন কে অ্যাবসর্পশন। এই জায়গাটা খুব ইম্পোর্টেন্ট। এরপরে কি? সাইটোক্রোম P450 কে ইনহিবিট করবে কারা? এই সাইটোক্রোম P450 ইনহিবিশন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তারপর কি? যে সমস্ত ড্রাগ প্লেটলেটের ফাংশনকে ইনহিবিট করবে। তো প্লেটলেটের ফাংশনকে ইনহিবিট করার ভিতরে একটা কিন্তু আছে NSAID। আর ওয়ারফেরিনের ফাংশনকে ইনহিবিট করবে কারা? ইনহিবিট করবে হচ্ছে যে সমস্ত ড্রাগ আপনার ভাইটামিন কে অ্যাবসর্পশনকে বাড়িয়ে দিবে। অ্যাবসর্পশনকে বাড়িয়ে দিবে। সেটা কি? ভাইটামিন কে। কারণ আপনি ট্রিটমেন্টে ভাইটামিন কে দিচ্ছেন। আরেকটা কি? সেটা হচ্ছে ডায়েটারি ফ্যাট, এক্সেসিভ ফ্যাট। আরেকটা কি? অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্ট কে কমায় দিবে কোন জিনিসটা? সেটা হচ্ছে সাইটোক্রোম P450 কে ইনডিউস করছে কোন ড্রাগগুলো? সেই ইনডিউস এর ড্রাগগুলো খুব ইম্পোর্টেন্ট। মানে এই ৪ টা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এরপর আসেন ডাবিগাট্রন। ডাবিগাট্রান একটা ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট। তো আ এদের মূল ইফেক্টটা হচ্ছে থ্রম্বিন। এরা হচ্ছে থ্রম্বিন ইনহিবিটর, ডাবিগাট্রান। যদি ডাবিগাট্রান মানে
এর আগে আমরা কিন্তু আপনার আ ড্যানাপারয়েড, তারপর হচ্ছে ফন্ডাপ্যারিনাক্স এবং হচ্ছে বিভালিরুডিন এই ৩ টা ইয়া করলাম। তো এবার আসেন হচ্ছে অ্যান্টিকোয়াগুল্যান্ট এর ভিতর ওরাল অ্যান্টিকোয়াগুল্যান্ট এর ভিতরে। ওরাল অ্যান্টিকোয়াগুল্যান্ট এর ভিতরে ড্যাবিগ্যাট্রন হচ্ছে থ্রম্বিন ইনহিবিটর আর রিভারক্সাবেন হচ্ছে ফ্যাক্টর 10A ইনহিবিটর। কাজেই কোন জিনিসগুলো থ্রম্বিন ইনহিবিটর আর কোন জিনিসগুলো ফ্যাক্টর 10A ইনহিবিটর মানে আমি আপনাকে বলব যে, ভাই আমার, বোন আমার প্লিজ খাতা কলমে এই জিনিসগুলো লিখে মুখস্থ করে ফেলেন। তো ডাবিগ্যাট্রন হচ্ছে এটা থ্রম্বিন ইনহিবিটর এবং এইটা সাধারণত একটা প্রোড্রাগ। প্রোড্রাগ হিসেবে দেওয়া হয় এবং এরা পরবর্তীতে গিয়ে জিআই ট্র্যাক্ট দিয়ে আ আপনার অ্যাবজর্পশন হয়ে তারপরে এরা কাজ করে। সাধারণত ওরাল অ্যান্টিকোয়াগুল্যান্ট যেগুলো অধিকাংশই কিন্তু থ্রম্বোপ্রোফাইলেক্সিস এ কাজ করছে, নট ফর দ্যা ট্রিটমেন্ট। এবং আপনার ড্যাবিগ্যাট্রনের আপনার ব্লিডিং রিস্ক যেটা, ব্লিডিং রিস্ক কিন্তু এনক্সাপিরিনের মতোই হচ্ছে এদের ব্লিডিং রিস্ক। কিন্তু এদের আ আ মানে পজিটিভ দিক যেটা মানে ড্যাবিগ্যাট্রনের আগে একটা ড্রাগ ছিল, যে ড্রাগটা বেশি পরিমাণে হেপাটোটক্সিসিটি করত। কিন্তু ড্যাবিগ্যাট্রনের হেপাটোটক্সিসিটি ইফেক্ট কম। এটা হচ্ছে একটা পজিটিভ দিক। আরেকটা দিক হচ্ছে যে ড্যাবিগ্যাট্রন একটা ওরাল অ্যান্টিকোয়াগুল্যান্ট যার হচ্ছে আপনার রিভার্সাল এজেন্ট আছে। ওয়ারফেরিনের রিভার্সাল এজেন্ট কি? ওয়ারফেরিনের কিন্তু রিভার্সাল এজেন্ট নাই। ওয়ারফেরিনের মানে ভাইটামিন কে কিন্তু ওয়ারফেরিনের রিভার্সাল এজেন্ট না। মানে ইনহিবিটর বা অ্যান্টাগনিস্ট ব্যাপারটা ওরকম না। মানে এগুলো হচ্ছে ওয়ারফেরিনের মানে অ্যাকশনটাকে ইনহিবিট করবে। ইটস ওকে, মানে এটা হচ্ছে একটা অ্যান্টাগনিস্ট, ফাইন। এটা মেনে নিচ্ছি অ্যান্টাগনিস্ট। কিন্তু এটা কিন্তু রিভার্সাল এজেন্ট না। রিভার্সাল এজেন্ট না। তারপর হচ্ছে রিভারক্সাবেনের কিন্তু কোনো রিভার্সাল এজেন্ট নাই। কিন্তু একমাত্র ডাবিগাট্রন যার হচ্ছে রিভার্সাল এজেন্ট আছে। কিন্তু এই রিভার্সাল এজেন্টের নামটা আপনার পড়ার দরকার নাই। কারণ কি? কারণ এই রিভার্সাল এজেন্টটা ইউকে তে এখনো এভেইলেবল না এবং ইউরোপে এখনো এভেইলেবল না। যার কারণে এই রিভার্সাল এজেন্টের নামটা জানার দরকার নেই। খুবই কঠিন একটা নাম। সেটা ইডারুসিজুম্যাব। মানে এই আমার মনে হয় যে এটা জীবনেও কারো মনে থাকবে না। এই ইডারুসিজুম্যাব। এটা উচ্চারণ করতে আমাকে ১০ বার পড়তে হয়েছে। ইডারুসিজুম্যাব। তো যাই হোক, আপনাকে মেইন কথা জানতে হবে যে এইটার একটা রিভার্সাল এজেন্ট আছে। আর মানে বাকিগুলার কিন্তু রিভার্সাল এজেন্ট নাই। একটা হচ্ছে প্রোটামিন যেটা হচ্ছে হেপারিনের রিভার্সাল এজেন্ট। আরেকটা হচ্ছে এই ডাবিগাট্রান যার হচ্ছে একটা রিভার্সাল এজেন্ট আছে। তাহলে ডাবিগাট্রানের মূল জিনিসটা কি? এটা হচ্ছে একটা থ্রম্বিন ইনহিবিটর। থ্রম্বিন ইনহিবিটর এইটা প্লিজ থ্রম্বিন ইনহিবিটর। আর রিভারক্সাবেন অ্যান্ড এপিক্সাবেন, রিভারক্সাবেন অ্যান্ড এপিক্সাবেন এরা হচ্ছে ফ্যাক্টর 10A ইনহিবিটর। রিভারক্সাবেনের একটা ডিফারেন্ট জিনিস হচ্ছে যে রিভারক্সাবেন কিন্তু বোথ প্রোফাইল্যাক্সিস এবং ট্রিটমেন্টে ইউজ হয়। মানে ট্রিটমেন্ট অফ ডিপ ভেন থ্রম্বোসিস অ্যান্ড পালমোনারি এম্বোলিজম। ডিপ ভেন থ্রম্বোসিস অ্যান্ড পালমোনারি যার কারণে কিন্তু আপনার কোভিড এর সময় প্রচুর পরিমাণে রিভারক্সাবেন ইউজ হয়েছে। মানে বোথ হচ্ছে আপনার প্রিভেনশন অ্যান্ড হচ্ছে ট্রিটমেন্ট। সো এটা আপনাদের মনে থাকবে কারণ এখানে কোভিডে আপনারা ইউজ করেছেন রিভারক্সাবেন যে এইটা আ একমাত্র আম ওরাল অ্যান্টিকোয়াগুল্যান্ট যেইটা বোথ ট্রিটমেন্ট অ্যান্ড প্রিভেনশন এ ইউজ করা যায়। সেটা হচ্ছে রিভারক্সাবেন। মানে রিভারক্সাবেন অ্যান্ড এপিক্সাবেন দুটাই। রিভারক্সাবেন অ্যান্ড এপিক্সাবেন যেটা বোথ প্রিভেনশন এবং ট্রিটমেন্টে আপনার ইউজ করা যায়। এদের আ আ রেগুলার ব্লাড লেভেল দেখার কোনো প্রয়োজন নাই। এরাও কিন্তু হেপাটিক এনজাইমটাকে এরা বাড়িয়ে দেয়। কিন্তু এদের হেপাটিক টক্সিসিটি করার প্রবণতাটা অনেক কম। তাহলে রিভারক্সাবেন আমরা একটু ইয়াতে আসি। রিভারক্সাবেন এটা হচ্ছে ফ্যাক্টর 10A ইনহিবিটর। মানে রিভারক্সাবেন অ্যান্ড এপিক্সাবেন ফ্যাক্টর 10A ইনহিবিটর। ড্যাবিগ্যাট্রান এটা হচ্ছে থ্রম্বিন ইনহিবিটর। তারপরে ওয়ারফেরিন, ওয়ারফেরিন কি ভাইটামিন কে আ মানে ভাইটামিন আ
মানে ভাইটামিন কে কে এরা আ ইনহিবিট করে। মেইনলি এরা ইনহিবিট করে মানে ভাইটামিন কে কে তো ইনহিবিট করে না। যে কনভার্সন অফ ভাইটামিন কে কে ইনহিবিট করে। মেইনলি এরা আ ইনহিবিট করে কাকে? সেটা হচ্ছে যে আপনার ভাইটামিন কে রিডাকটেজ এনজাইমকে এরা ইনহিবিট করে ওয়ারফেরিনটা ইনহিবিট করে ফ্যাক্টর 2, ফ্যাক্টর 7, ফ্যাক্টর 9 এবং ফ্যাক্টর 10 কে ইনহিবিট করছে ওয়ারফেরিন। বিভালিরুডিন এটা হচ্ছে থ্রম্বিন ইনহিবিটর। তাহলে যদি করেন যে থ্রম্বিন ইনহিবিটর কারা? একটা আসলো হচ্ছে বিভালিরুডিন, বিভালিরুডিন আরেকটা হচ্ছে ডাবিগাট্রন। এই ২ টা হচ্ছে থ্রম্বিন ইনহিবিটর। বিভালিরুডিন আর হচ্ছে আ ডাবিগাট্রন। মেইনলি থ্রম্বিন ইনহিবিটর। আর হচ্ছে ফন্ডাপ্যারিনেক্স আর হচ্ছে ডানাপ্যারয়েড তার সাথে হচ্ছে এপিক্সাবেন আর হচ্ছে রিভারক্সাবেন। এই ২ টা হচ্ছে ফ্যাক্টর 10 এ ইনহিবিটর। এটা হচ্ছে ওরাল আর এটা হচ্ছে আইভি।